হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আমরা এবিটিএ টেস্ট পেপার সিরিজের আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে এবিটিএ টেস্ট পেপারে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 5 মার্কস আছে, একটাই কোয়েশ্চেন আসবে 5 মার্কের। এবার 5 মার্কের মধ্যে কিন্তু সাধারণত পার্ট পার্ট করে দেওয়া থাকে, ধরো যে 2+2+1 বা 3+2 এরকমভাবে ভেঙে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসছি আমরা SC04 পেজে। কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেনটা, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের একক একই, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। দেখো, এটার উত্তর তোমরা সরাসরি মুখস্থ রাখতে পারো, আমি আগে উত্তরটা বলছি না, যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের একক একই। দেখো, সাধারণত বিক্রিয়া হারের একক কি হয়? বিক্রিয়া হার, যেটাকে আমরা স্মল লেটারে আর দিয়ে লিখি, সেই বিক্রিয়া হারের একক হয় মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, হ্যাঁ। আর হার ধ্রুবকের একক হয়, বিক্রিয়ার হার ধ্রুবকের একক, বা শুধু হার ধ্রুবকও বলতে পারো, হার ধ্রুবকের একক। এবার প্রত্যেকটা আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন ধরো শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, আলাদা আলাদা ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হার ধ্রুবকের একক আলাদা আলাদা হয়, এটা জানো তোমরা। অর্থাৎ হার ধ্রুবকের একক ফিক্সড নয়, এর একটা জেনারেল ইকুয়েশন, আমরা জেনারেল একক আমরা বলতে পারি, একে সাধারণত এইভাবে লেখা যায়, মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, যেখানে এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। বোঝা গেছে? এবার তোমাকে দেখো, প্রশ্নতে বলে দিয়েছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের একক একই। তাহলে বিক্রিয়া হারের একক আর হার ধ্রুবকের এককটাকে ইকুয়াল করে দাও। দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, এটা সমান সমান মোল পার লিটার পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি। দেখো, এখানে পার সেকেন্ড কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে বাকি যেটুকু অংশ থাকলো সেই অংশটাকে যদি লিখি, সেটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n, এটা সমান সমান মোল পার লিটার, এদিকে বেঁচে থাকলো, মোল পার লিটার লিখে দিচ্ছি। দেখো, এখানে শুধু মোল পার লিটার আছে, তাহলে টু দি পাওয়ার 1 আমরা এইভাবে লিখতে পারি, এটার মানে মোল পার লিটার হয়ে গেল। তাহলে ভেতরের অংশটা দেখো সেম আছে, এটারও মোল পার লিটার, এটারও মোল পার লিটার, তাহলে টু দি পাওয়ারে যেগুলো আছে সেগুলো অবশ্যই সেম হবে। তাহলে টু দি পাওয়ারে এটার কি আছে 1 - n, ওটার আছে 1, তাহলে 1 - n = 1 লিখতে পারি আমরা। তাহলে এনটাকে ওই পারে নিয়ে চলে এসো আর একটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমরা লিখতে পারি n সমান সমান 1 - 1 লিখতে পারি এটা। বা ধরো তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে লিখলাম, ওই ওয়ানটা এদিকে নিয়ে আসছি, 1 - 1 হয়ে গেল, আর মাইনাস এনটাকে ওইদিকে গেলে প্লাস এন, তাহলে 1 - 1 তো 0, অতএব এন এর মান কত বেরালো? 0। বোঝা গেছে? আর এনটা আমরা কি ধরেছিলাম? এনটাকে তো আমরা বিক্রিয়ার ক্রম ধরেছিলাম না, তাহলে বিক্রিয়াটির ক্রম কত? বিক্রিয়াটির ক্রম 0, মানে এটা শূন্য ক্রমের বিক্রিয়া, অতএব বিক্রিয়াটির ক্রম 0। বিক্রিয়াটির ক্রম 0। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে শূন্য ক্রমের বিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক আর বিক্রিয়া হারের একক কিন্তু একই, এটা একটু ভালো করে তোমরা মনে রাখবে, যদি নির্ণয় করতে দেয় এইভাবে নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট চলে যাই। এবার পরের প্রশ্ন বলেছে, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে অসীম সময়ের প্রয়োজন। খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের বেশ কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, যখন আমি পড়িয়েছিলাম তখন কিন্তু এইটাও করিয়েছিলাম আর বলেও দিয়েছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারে বলেছে, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে অসীম সময়ের প্রয়োজন, বা এটাকে এইভাবেও দিতে পারে যে দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, এইভাবেও বলতে পারে। ঠিক আছে, দেখো, প্রথমে তোমাকে যে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা আমরা জানি সেটা আগে লিখতে হবে। দেখো, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ
সমাকলিত হার সমীকরণ। দেখো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবে, তোমরা লাইক দিতে ভুলে যাচ্ছ। লাইক দিবে, প্রচুর শেয়ার করবে, আর ভিডিওটা যত তাড়াতাড়ি 1K ভিউজ চলে আসবে, 1000 ভিউ হলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? আগের যে যে ভিডিওগুলো আছে সব পিডিএফ কিন্তু দেওয়া হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে, ওগুলো দেখে নিবে। এটারও 1000 ভিউ হয়ে গেলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব পিডিএফ, ঠিক আছে? আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব যখন 1000 ভিউ হয়ে যাবে। দেখো বলেছে আমরা জানি কি, প্রথমে লিখছি আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। দেখো সমাকলিত হার সমীকরণটা কি জানি আমরা প্রথম ক্রম বিক্রিয়ার, কে ইকুয়ালস টু 2.303, এটা নিচে লিখছি, ধরো সাইডে লিখছি না, এখানে লিখছি, কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ a0 বাই a, তাই না? এটা আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। এখানে কোন রাশি কি রিপ্রেজেন্ট করছে আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি, তোমরা লিখবে কিন্তু পরীক্ষার সময় অবশ্যই। যেখানে কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, a0 এটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, আর a এটা হচ্ছে টি সময় পরে গারত্ব। এই যে টি এটা সময়, তো টি সময় পরে গারত্ব, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই লিখে নিবে। তাহলে দেখো আমরা জানি এটাকে এলএন এ নিয়ে যাচ্ছি, ধরো 2.303 লগ, এটা মানে কিন্তু এলএন। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/t 2.303 ইন্টু লগ, এটা মানে এলএন লিখতে পারি আমরা, এলএন a0 বাই a, কে সমান সমান এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব, দেখো এলএন a0 বাই a এটা সমান সমান বলতে পারি, টিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, কেটি। তাহলে আমরা বলতে পারি এলএন a0 বাই a ইকুয়ালস টু কেটি। এবার এটাকে আরেকটু সাজাতে হবে, দেখো এবার দেখো এলএন a0 বাই a এটা মানেই তো আমরা জানি এলএন a0 মাইনাস এলএন a, তাই না? এটা মানে এলএন a0 মাইনাস এলএন a, কারণ লগ বা এলএন এর ভাগ মানে বিয়োগ, এটা জানো তোমরা। এটা সমান সমান কেটি। এবার দুই দিকে তুমি মাইনাস নিয়ে নাও, দুই দিকে মাইনাস নিয়ে নাও, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস এলএন a0, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস এলএন a, এটা সমান সমান এদিকে হয়ে যাবে মাইনাস কেটি। ব্যাপারটা বুঝতে পারলে? দুদিকে কিন্তু মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি, এই পজিটিভটাকে সামনে নিয়ে চলে এসো, এলএন a মাইনাস এলএন a0, এলএন a0 বলতে পারো, এলএন a নট বলতে পারো, যেটা ইচ্ছা। তাহলে এটা সমান মাইনাস কেটি। আবার দেখো আমরা জানি এলএন এর বিয়োগ মানে ভাগ, তাহলে এলএন a মাইনাস এলএন a0 আছে, এটাকে আমরা তাহলে এলএন a বাই a0 লিখতে পারি, এটা সমান সমান মাইনাস কেটি, ঠিক আছে? এবার দেখো এলএনটা বাম দিকে আছে, এলএনকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার হয়ে যায়, এটা জানো হয়তো তোমরা। নিচে লিখছি না, উপরে লিখছি। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি, দেখো এই a বাই a0 এটাকে ধরো রেখে দিলাম বাম দিকে। এবার যখনই এলএনটা ওই পাশে যায়, এ পাশে যা থাকে এটা ই এর টু দি পাওয়ারে চলে যায়, তাহলে এলএনটা ওই পাশে গেলে ই টু দি পাওয়ার হয়ে যাবে, কি আছে মাইনাস কেটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারি এ সমান সমান a0টাকে ওই পারে নিয়ে চলে যাচ্ছি, a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই সমীকরণটা দিয়ে আমাদেরকে প্রমাণটা করতে হবে, এই সমীকরণটা আনার জন্য এতক্ষণ খাটতে হলো আমাদেরকে। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, হ্যাঁ, যখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে, যখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে, তখন দেখো বিক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, তোমাদেরকে তখনই কি বললাম, এটা কি, এটা টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। মানে কি, মানে ধরো তুমি প্রথমে বিক্রিয়কটা নিয়েছিলে, যেটা বিক্রিয়কের গাঢ়ত্ব প্রথমে ছিল a0, আর পরে একটা নির্দিষ্ট সময় পরে যেটা বিক্রিয়কের গাঢ়ত্ব ওটা a দিয়ে লিখছি। যেমন তুমি ধরো বিক্রিয়কটা প্রথমে যখন নিয়েছিলে তখন গাঢ়ত্ব ছিল 10 মোল পার লিটার, আর একটা নির্দিষ্ট সময় পর, ধরে নিচ্ছি 5 মিনিট পর, এখন বিক্রিয়কের গাঢ়ত্ব অবশিষ্ট পড়ে আছে 2 মোল পার লিটার, বাকিটা বিক্রিয়াজাত পদার্থতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে প্রথমে যেটা গাঢ়ত্ব নিয়েছিলে সেটা হচ্ছে a0, মানে a0টা হচ্ছে 10 মোল পার লিটার। এখন যেটা বেঁচে আছে সেটা হচ্ছে a, মানে এটা 2 মোল পার লিটার, আর 5 মিনিট মানে এটা সময়, টাইম টি। তাহলে বোঝা গেল কি না ব্যাপারটা?
তাহলে বিক্রিয়াটা যদি টোটালটাই সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখন কি আর কোনো বিক্রিয়ক বেঁচে থাকবে? এখন তো আর কোনো বিক্রিয়ক বেঁচে থাকবে না। তাহলে বিক্রিয়াটা টোটালটা সম্পূর্ণ হয়ে গেলে কত হবে? বিক্রিয়কের গাঢ়ত্ব 0 হয়ে যাবে, কারণ বিক্রিয়ক তো বেঁচেই থাকবে না, গাঢ়ত্বটা সম্পূর্ণটাই 0 হয়ে যাবে, সম্পূর্ণটাই গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে যাবে যখন বিক্রিয়াটা টোটালটা হয়ে যাবে। তাহলে বিক্রিয়াটি যখন সম্পূর্ণ হবে তখন তো বিক্রিয়ক বেঁচেই থাকবে না, তাহলে এখন বিক্রিয়কের গাঢ়ত্ব হবে 0। তাহলে এখানে বাম দিকের রাশিটাতে 0 বসাও। অতএব তাহলে a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা সমান সমান 0 হবে, মানে এই যে এটা বাম দিকে 0, ওটাকে উল্টে দিলাম ধরো। এবার একটা জিনিস দেখো, এখানে দুটো রাশি আছে, একটা a0 একটা ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই দুজনের গুণফল 0। এই দুটো রাশির গুণফল 0 হতে গেলে কি কি হতে হবে? হয় ফার্স্টের রাশিটাকে 0 হতে হবে, অথবা সেকেন্ডের রাশিটাকে 0, অথবা দুটোকেই 0 হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে a0টা অ্যাকচুয়ালি কি? a0টা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব তো 0 হতে পারে না। প্রারম্ভিক গাঢ়ত্ব 0 মানে বিক্রিয়ক তুমি নাওই নি, সেটা তো কখনোই হতে পারে না, তাহলে তো বিক্রিয়াই হবে না। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব 0 হওয়া অসম্ভব, তাহলে a0র মান তো 0 হবে না। তাহলে অতএব 0র মান 0 কার মান হবে? ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এর মান 0 হবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, একটু বুঝবে এই জায়গাটাতে। এবার ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়ালস টু 0, এবার আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটার মান 0 হয় কিন্তু। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস অব্দি ঠিক আছে, তাহলে কেটি এর মান ইনফিনিটি হওয়া উচিত। তবে কেটি এর মান ইনফিনিটি হলে তবে তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0 হবে। এবার কে এর মান তো ইনফিনিটি হয় না, তাহলে ইনফিনিটি হলে কার মান ইনফিনিটি হবে? টি এর মান। তাহলে টি এর মান যদি ইনফিনিটি হয় তার সাথে তুমি কে যাই গুণ করো না কেন সেটার গুণফলও ইনফিনিটিই হবে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম অতএব টি সমান সমান কিন্তু ইনফিনিটি হবে। টি সমান সমান ইনফিনিটি মানে কি? এটার অর্থ হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ হতে, মানে এর মান 0 হতে অসীম সময়ের প্রয়োজন, অর্থাৎ বিক্রিয়াটা কোনোদিনই সম্পূর্ণ হবে না। প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু কোনোদিনই সম্পূর্ণ হয় না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব প্রথম ক্রম বিক্রিয়া, অতএব প্রথম ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে বা সম্পূর্ণ হতে, যেটা ইচ্ছা, সম্পন্ন বলেছে তাহলে সম্পন্নই লিখে দিই, সম্পন্ন হতে অসীম সময় বা ইনফাইনাইট সময়ের প্রয়োজন, অসীম সময়ের প্রয়োজন। তাহলে এটা হয়ে গেল। নেক্সট এরপরে বলেছে দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% 20 মিনিটে সম্পূর্ণ হয়। উক্ত বিক্রিয়ার বিক্রিয়কের কত ভগ্নাংশ 25 মিনিট বাদে অবশিষ্ট থাকবে? দেখো খুবই ভালো প্রশ্ন। প্রথমেই বলে দিই, যখনই এই ধরনের প্রশ্ন থাকবে যে প্রথম ক্রম বিক্রিয়া বলে দিবে, আর ধরো জিজ্ঞেস করেছে যে কত অংশ অবশিষ্ট আছে বা কত ভগ্নাংশ অবশিষ্ট আছে, এই ধরনের প্রশ্ন যদি বলে আমাদেরকে, তাহলে এটার মান বের করতে হবে। মাথায় রাখবে a/a0 এটার মান বের করতে হবে। এটার মান কেন বের করতে হবে বলছি, বিক্রিয়কের কত ভগ্নাংশ অবশিষ্ট আছে মানে কি দেখো, মানে ভগ্নাংশ বের করতে বলেছে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সাধারণত কি জানি, মোট যে মানটা সেটা নিচে হয় আর পার্টিকুলার ওই মানটা ওপরে হয়। এবার বিক্রিয়কের কত ভগ্নাংশ অবশিষ্ট আছে, দেখো বিক্রিয়কের মোট যেটা গাঢ়ত্ব মানে প্রারম্ভিক গাঢ়ত্ব সেটা তাহলে নিচে হবে, আর এখন বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়ক এখন যতটা অবশিষ্ট আছে সেটা ওপরে। এবার এ যেটা, এ থার্ড ব্র্যাকেটের মধ্যে এ যেটা লিখেছে এটা এখন বিক্রিয়কের গাঢ়ত্ব। এবার এটাকে যদি ভগ্নাংশ আকারে রিপ্রেজেন্ট করি তাহলে আগে যত ছিল মোট যেটা গাঢ়ত্ব বা প্রারম্ভিক গাঢ়ত্ব সেটা দিয়ে ভাগ করতে হবে। সেই কারণে এখন যেটা বিক্রিয়কের গাঢ়ত্ব আছে মানে এ, সেটাকে কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব মানে a0 এটা দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সেটা পেয়ে যাব। তাহলে a/a0 এটার মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, এটা মাথায় রাখবে। এই ধরনের প্রশ্ন যখনই দিবে যে কত ভগ্নাংশ বিক্রিয়কের অবশিষ্ট থাকবে তখন এই মানটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখা যাক কি কি ইনফরমেশন দিয়েছে। দেখো প্রথম ক্রম বিক্রিয়া 50% 20 মিনিটে সম্পূর্ণ হয়। 50% সম্পন্ন হতে যেটা সময় লাগে ওটাকেই তো আমরা বিক্রিয়ার অর্ধায়ু বলি, তার মানে অর্ধায়ুর মান বলে দিয়েছে 20 মিনিট। এবার যদি তোমাকে অর্ধায়ুর মান বলে দেয় তাহলে এখান থেকে কিন্তু বিক্রিয়াটার হার ধ্রুবক কে এর মান তুমি পেয়ে যাবে। বোঝা গেল কি না? কিভাবে পাবো কে এর মান? দেখো যেহেতু আমরা জানি একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ এটা সমান সমান কত, 0.693/k, এটা জানো। তাহলে কে সমান সমান কত লিখতে পারি, 0.693/টি হাফ অর্ধায়ু। এবার অর্ধায়ুর মান বলে দিয়েছে এখানে 20 মিনিট, তাহলে 0.693 কে 20 দিয়ে ভাগ করো, তাহলে এটার ভাগফলটা বেরাচ্ছে হচ্ছে
0.03465। নিচে মিনিট আছে, ওপরে গেলে হয়ে যাবে মিনিট ইনভার্স। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার তুমি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা লেখো। আমরা জানি কে ইকুয়ালস টু 2.303/t log a0/a, এটা জানি আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ থেকে। দেখো তোমাকে a/a0 মান বের করতে হবে, এখানে আছে a0/a, কোনো অসুবিধা নাই, শেষে এটাকে উল্টে নিব, আগে বাদবাকি মানগুলো বসায় যা যা মান পেলাম আমরা। কে এর মান পেয়ে গেছি, দেখো কে এর মান কত পেলাম, 0.03465 এত মিনিট ইনভার্স ইকুয়ালস টু 2.303। টি এর মান বলে দিয়েছে, দেখো 25 মিনিট বাদে কতটা অবশিষ্ট থাকবে, মানে টি এর মান 25 মিনিট। দেখো মিনিট আর মিনিট ইনভার্স এই ইউনিট দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে নিচে মিনিট আছে, ওইদিকে গেলে তো, এখানে নিচে মিনিট আছে ওইদিকে গেলে ওপরে মিনিট হয়ে যাবে, তাহলে মিনিট আর মিনিট ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আমি এখানেই কেটে দিলাম। এদিকে হচ্ছে লগ a0/a, জিরোটাকে বাইরে লেখো, হ্যাঁ জিরোটাকে বাইরে লেখো, এটা তো ভেতরে হয়ে গেছে, ওটা বাইরে করে দিই। একটু থামো। দেখো হলো, তাহলে নিচে লিখে দিলাম। এবার তুমি লগ a0/a এটাকে একদিকে রেখে বাকি সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে চলে যাও। তাহলে আমরা লিখতে পারি, লগ a0/a এটা সমান সমান তাহলে 0.03465 ইন্টু 25 ডিভাইডেড বাই 2.303। তাহলে এটাকে ভাগ করো, ক্যালকুলেটারে টোটাল গুণ ভাগটা করো, মানটা বেরাচ্ছে 0.37614। তাহলে কার মান পেলাম এটা, আমরা এটা পেলাম লগ a0/a এর মান। এবার লগটাকে ডান দিকে নিয়ে যাও, দেখো এলএনটা ডান দিকে গেলে ই টু দি পাওয়ার হয়ে যায়, এটা তো একটু আগে করলাম। আর লগ যখন ডান দিকে যাবে সেটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে, মানে লগ যখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা 10 টু দি পাওয়ারে চলে যাবে। তাহলে 10 টু দি পাওয়ারে এটা চলে যাবে, যেটা কত আছে সংখ্যাটা যে 0.37614 দিয়ে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ার এই সংখ্যাটা পুট করো, দেখো এটার মান তুমি পেয়ে যাবে। আর এটার মান বেরাচ্ছে 2.3776। কার মান পেলাম, 10 টু দি পাওয়ার 0.37614 এটার মান। ঠিক আছে, তাহলে এটা a0/a এর মান পেলাম। তাহলে এখান থেকে এবার তুমি a/a0 মানটা বের করো। তাহলে a/a0 এটা সমান সমান কত লিখতে পারি, 1/2.3776 এটা লিখতে পারি। তাহলে এটার মানটা ক্যালকুলেটারে পুট করো, a/a0 এটার মানটা বেরাচ্ছে 0.42। তাহলে এত অংশ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তোমাকে কি জিজ্ঞেস করেছে যে 25 মিনিট বাদে অবশিষ্ট থাকবে কত ভগ্নাংশ, এত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, 0.42 এত ভগ্নাংশ বা এত অংশই লিখতে পারো, কোনো অসুবিধা নাই, অবশিষ্ট থাকবে। এটাই তাহলে আমাদের অ্যান্সার। অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে। নেক্সট বলেছে, দেখো যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, সেই বিক্রিয়ার ক্রম কত। দেখো এই টাইপের একটা প্রশ্ন একটু আগেই করলাম। ঠিক আছে, তোমাকে হার ধ্রুবকের একক বলে দিয়েছে। দেখো আমরা জানি যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের একককে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, এটা দিয়ে, যেখানে এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে এর মানটাই তোমাকে বলে দিয়েছে, দেখো মোল পার লিটার পার সেকেন্ড, এই দুটোকে ইকুয়াল করো, দেখো এন এর মান বেরিয়ে যাবে। তাহলে এখানে সেকেন্ড ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বাকিটা আমরা লিখতে পারি মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n, আর এদিকে মোল পার লিটার অবশিষ্ট আছে,
তাহলে শুধু মোল পার লিটার আছে, মোল পার লিটার টু দি পাওয়ার 1 এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এটারও ভিতরে মোল পার লিটার আছে, এটারও ভিতরে মোল পার লিটার আছে, তাহলে পাওয়ারগুলোও সেম হবে। পাওয়ারে এই দিকে আছে 1 মাইনাস এন আর ওই দিকে আছে 1, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1, এনটাকে ওইদিকে নিয়ে যাও মাইনাস এনটাকে, তাহলে এন হয়ে যাবে প্লাস এন হয়ে যাবে। অতএব তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে এন এর মান 0। তাহলে বিক্রিয়াটির ক্রম কত? বিক্রিয়াটির ক্রম 0। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটির ক্রম 0। এগুলো সব তোমাদেরকে করানো আছে, কেমিক্যাল কাইনেটিক্সের ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলে, ওখান থেকে গিয়ে দেখতে পারো, ডিটেলে পেয়ে যাবে, আরও অনেক এক্সাম্পল পেয়ে যাবে। এবার তোমাকে বলেছে দেখো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি বোঝো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ দেখো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে সংজ্ঞাটা দিচ্ছি। আগে উদাহরণটা দেখি, উদাহরণটা দেখি আগে, তারপরে সংজ্ঞাটা বোঝাচ্ছি। দেখো একটা উদাহরণ নিচ্ছি, ধরো সুক্রোজ নিলাম। ধরো সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ বোধহয় দন্তেশ্ব, এটা সুক্রোজ। এর আর্দ্র বিশ্লেষণ করছি, আর্দ্র বিশ্লেষণ জল লাগবে, একটুখানি অ্যাসিড দেওয়া হয়, আর্দ্র বিশ্লেষণটা ভালো হয়, তাহলে অ্যাসিডটা অনুঘটক হিসেবে কাজ করে। এই সুক্রোজটা ভেঙে গিয়ে আর্দ্র বিশ্লেষিত হয়ে এক অণু গ্লুকোজ C6H12O6 আর আরেক অণু ফ্রুক্টোজ তৈরি করে। ফ্রুক্টোজের আর গ্লুকোজের আণবিক সংকেত কিন্তু সেম, শুধু গঠনটা আলাদা। একটা হচ্ছে গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এবার এই বিক্রিয়াটা তুমি যদি দেখো, এই বিক্রিয়াটার বিক্রিয়া হার মানে আর এর মান, এটা কিন্তু সরাসরি সুক্রোজ মানে C12H22O11 এর গাঢ়ত্ব এবং জলের গাঢ়ত্বের সমানুপাতিক। ঠিক আছে, এবার যখন পরীক্ষা করে দেখা গেছে যে এই বিক্রিয়াটার হার শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের সাথে সমানুপাতিক হচ্ছে, জলের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে না। সেটা কেন করছে না বলছি, দেখো এটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠালে একটা ধ্রুবক চলে আসবে, সেই ধ্রুবকটাকে আমরা বলি বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এটা, এবার বাকিগুলো যদি লিখি C12H22O11 ইন্টু H2O। এবার দেখো জল, যেটা জলের তো গাঢ়ত্বের তো খুব একটা পরিবর্তন হয় না, জলের গাঢ়ত্ব তো সেমই থাকে মোটামুটি। তাহলে জলের গাঢ়ত্বকে আমরা মোটামুটি ধ্রুবক ধরে নিতে পারি, কারণ জলের গাঢ়ত্বের খুব একটা পরিবর্তন হচ্ছে না। এখানে একটা ধ্রুবক আছে, এখানেও একটা ধ্রুবক আছে দেখো। তাহলে আমরা জানি দুটো ধ্রুবকের গুণফলও ধ্রুবক হয়, তাহলে এই দুটো ধ্রুবকের পরিবর্তে এই দুজনের গুণফলকে আরও একটা ধ্রুবক কে ড্যাশ দিয়ে আমরা লিখছি। তাহলে কে ড্যাশ সমান সমান কি, কে ইন্টু H2O। তাহলে ওই দুটোর পরিবর্তে কে ড্যাশ লিখলাম। তাহলে বাকি থাকলো কি C12H22O11 এটা। তাহলে দেখো এখান থেকে ধ্রুবকটা যদি তুলে দিই আমরা, তাহলে লিখতে পারি অতএব আর সমানুপাতিক C12H22O11, এটাও লিখতে পারি আমরা। তার মানে এটা থেকে কি বুঝতে পারছি, যে এই বিক্রিয়াটার বিক্রিয়া হার শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের সমানুপাতিক, মাথার উপরে কিছু নাই, পাওয়ারে মানে 1 আছে, মানে সুক্রোজের গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক। মানে আগে কি ছিল, দেখে মনে হচ্ছিল সুক্রোজ এবং জল উভয়েরই গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক হচ্ছে, মানে বিক্রিয়াটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়া হার শুধুমাত্র সুক্রোজেরই গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, মানে একজনের গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। তার মানে আপাত দৃষ্টিতে দেখে এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া মনে হলেও অ্যাকচুয়ালি এটা প্রথম ক্রমের বিক্রিয়া। এই জন্য এটাকে বলা হয় ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, মানে ও একটা ছদ্মবেশ ধারণ করেছিল, মানে যেমন ধরো এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া ছদ্মবেশ ধারণ করে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ও প্রথম ক্রমের বিক্রিয়া। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলছি আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া যদি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা এখানে লিখে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও। যে দ্রবণে সংঘটিত এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলিতে একাধিক বিক্রিয়াজাত পদার্থ অংশগ্রহণ করে, যেমন এখানে দেখলাম আমরা একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে, যেমন এখানে আমরা দেখলাম একটু আগে যে প্রথমে অংশগ্রহণ করেছিল সুক্রোজ এবং জলের অণু,
এবার বলেছে অথচ এরূপ বিক্রিয়ার বিক্রিয়া হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। যেমন দেখলাম শুধুমাত্র সুক্রোজেরই গাঢ়ত্বের উপর নির্ভর করছে, জলের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। ঠিক আছে, এবং উক্ত বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়। মানে কি, এই যে যার গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, যেমন সুক্রোজের গাঢ়ত্বের উপরে নির্ভর করলো, সুক্রোজের পাওয়ার কত আছে 1, তার মানে এর সাপেক্ষে বিক্রিয়াটা প্রথম ক্রমের, ওটা এখানে লেখা আছে। এই ধরনের বিক্রিয়াকে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলে। এবার তোমরা যখন লিখবে এটা, তোমরা সংজ্ঞা আগে লিখবে, উদাহরণ পরে লিখবে। তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণটা আমি আগে লিখলাম। বোঝা গেছে ব্যাপারটা? এবার বলেছে দেখো, দেখাও যে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে। বেশ ভালো প্রশ্ন। দেখো, প্রথমে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা লিখে দাও। আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত আর সমীকরণ সেটা হচ্ছে কে সমান সমান এ জিরো মাইনাস এ বাই টি, যেখানে কেটা বিক্রিয়ার হার ধ্রুবক, এ জিরোটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটা টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। এবার দেখো তোমাকে কি বলেছে, বিক্রিয়ার অর্ধায়ু। অর্ধায়ু মানে কি, মানে 50% বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তার মানে সেক্ষেত্রে টি এর মানটা আমরা টি হাফ বসাবো, টি হাফটা অর্ধায়ু। তাহলে যখন অর্ধেক সময় হবে, মানে অর্ধায়ুর সেই সময়টাতে, তখন বিক্রিয়কটা কতটা বেঁচে থাকবে তাহলে? মানে বিক্রিয়া অলরেডি 50% হয়ে গেছে, মানে বিক্রিয়ক অলরেডি 50% বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থতে পরিণত হয়ে গেছে। তাহলে এখন যেটা বিক্রিয়ক বেঁচে আছে সেটা কতটা হবে? মানে যেটা প্রারম্ভিক ছিল গাঢ়ত্ব তার ঠিক অর্ধেক হবে, মানে বাকি অর্ধেকটা বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হয়ে গেছে। তাহলে বিক্রিয়ার অর্ধায়ুতে, মানে যখন টি ইকুয়ালস টু টি হাফ, তখন এই এ মানে এখন বিক্রিয়ক যতটা বেঁচে আছে সেটা সেটা সমান সমান লিখতে পারি প্রথমে যেটা ছিল বিক্রিয়ক, মানে প্রথমে যেটা বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল এ জিরো, তার ঠিক অর্ধেক, এ জিরো বাই টু। তাহলে এই মানটা এটাতে বসাও সমীকরণটাতে। মানেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই এ যেটা, এটা একটা নির্দিষ্ট সময় পরে গাঢ়ত্ব, মানে এখন যতটা বেঁচে আছে বিক্রিয়ক সেটা। তার মানে বিক্রিয়ার অর্ধায়ুতে, যেহেতু বিক্রিয়ার অর্ধায়ু মানে কি, বিক্রিয়কের গাঢ়ত্ব যখন প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়, মানে বিক্রিয়াটা 50% কমপ্লিট হয় যখন, তার মানে কি এখন বিক্রিয়কের গাঢ়ত্ব বেঁচে আছে কতটা? প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক, কারণ বাকি অর্ধেকটা বিক্রিয়াজাত পদার্থতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই মানটা এই সমীকরণে বসাও। তাহলে লিখতে পারি কে সমান সমান, অতএব কে সমান সমান, দেখো এ জিরো মাইনাস এর জায়গায় তাহলে এ জিরো বাই টু বসিয়ে দাও, এ জিরো বাই টু, আর নিচে টি এর জায়গায় তুমি টি হাফ বসিয়ে দাও। টি হাফটাকে বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে টি হাফ সমান সমান, দেখো এ জিরো থেকে এ জিরো মাইনাস টু বিয়োগ করো, তাহলে এ জিরো থেকে এ জিরো বাই টু বিয়োগ করো, এ জিরো থেকে এ জিরো বাই টু বিয়োগ করলে থাকছে পরে এ জিরো বাই টু। ঠিক আছে, লসাগু নিয়ে নাও 2, তাহলে ওপরে হচ্ছে 2a0 মাইনাস এদিকে a0, তাহলে বিয়োগফল a0 হবে a0 বাই টু, আর কেটা নিচে চলে আসবে কে। তাহলে অতএব ফাইনালি আমরা কি পেলাম, অতএব ফাইনালি পেলাম আমরা টি হাফ, এটা সমান সমান a0, টুটা তাহলে নিচে চলে যাবে বাই 2k। এবার কেটা তো বিক্রিয়ার হার ধ্রুবক, ওটা একটা ধ্রুবক রাশি, আর নিচে 2 আছে ওটাও তো একটা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি টি হাফ সরাসরি কার সাথে সমানুপাতিক, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরো এর সাথে। ঠিক আছে, তার মানে এটা থেকে কি প্রমাণ হচ্ছে, এটা থেকে এটাই প্রমাণ হচ্ছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক বা প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভরশীল। বোঝা গেছে? অতএব শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের ওপর নির্ভরশীল, বা এরকমও বলতে পারতো যে প্রারম্ভিক গাঢ়ত্বের ওপরে
প্রারম্ভিক গারত্বের সাথে সমানুপাতিক, এরকমও বলতে পারতো যে দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের সমানুপাতিক। তাহলে প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল, তাহলে এটা হয়ে গেল। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যত তাড়াতাড়ি 1000 ভিউ হয়ে যাবে তোমরা কিন্তু তত তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে পিডিএফটা। দেখো নেক্সট, এরপরে পেজ 22, যেটা SC 22 কি বলেছে দেখো, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কে সমান সমান -2.303 ইন্টু নতি। দেখো এই প্রশ্নটা একটুখানি ট্রিকি আছে, ঠিক আছে অসুবিধা নাই, আমরা সলভ করে নিব। তোমরা জানো প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, সেটা হচ্ছে কে সমান সমান 2.303/t log a0/a, এটা জানো। এবার এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ দেখো, অতএব আমরা লিখতে পারি টিটাকে আর 2.303টাকে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে এদিকে চলে যাবে কেটি আর নিচে হচ্ছে 2.303, এটা সমান সমান লগ a0/a, এটা লিখতে পারি তাই না। এবার দেখো বাম দিকে এটা যা আছে রেখে দিলাম kt/2.303, এবার লগের ভাগ মানে বিয়োগ আমরা জানি, তাহলে এটা সমান লিখতে পারি লগ a0 মাইনাস লগ a, এটা এইভাবে লিখতে পারি তাই না। এবার দেখো, এবার লগ এটাকে ধরো বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে আমরা লিখতে পারি লগ a এটা সমান সমান লগ a0 মাইনাস kt/2.303 আছে তাই না, তাহলে k/2.303 ইন্টু টি এভাবে লিখছি। এবার দেখো, এবার এটা থেকে আমাদেরকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, এটা থেকে একটা আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রটা কার কার মধ্যে করব, এইদিকে যে আছে লগ এ তার সাথে ওইদিকে যে টি আছে তার, মানে লগ এ এটার সাথে টি এর লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে। টি দেখো লেখচিত্রটা কি করে করব, তোমাদেরকে লেখচিত্র আঁকাও কিন্তু শিখিয়েছিলাম এই চ্যাপ্টারটা যখন করিয়েছি, ইউটিউবে পেয়ে যাবে প্লে লিস্টে, ওখানে শিখিয়েছিলাম। দেখো এটাকে, এটা কোন রেখা বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটাকে ওয়াই ধরে নাও, এটা সমান সমান এই টিটা এক্স অক্ষ বরাবর আছে, টি এর জায়গায় তুমি এক্স ধরে নাও, টি এর জায়গায় এক্স ধরে নাও। মাঝখানে যা তাহলে যেটা প্রথমে আছে এটা সি লিখতে পারি, সি মাইনাস এই যে এক্স এর সাথে যেটা আছে ওটাকে আমরা এম লিখি, নতি, তাহলে এটা ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এম এক্স এই সমীকরণের অনুরূপ। তাহলে ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এম এক্স যদি হয়, লেখচিত্রটা এইরকম হয় তাই না, লেখচিত্রটা এরকম হয়। এবার দেখো এখানে যেটা সি আছে সেটাকে বলা হয় কি, সিটাকে বলা হয় ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট সি, তাহলে সি এর মানটা কার মানের সমান লগ a0, তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে লগ a0। আর এই যে এখানে যেটা এম আছে, এম এর সামনে মাইনাস সহগ আছে, ওটাকে বলা হয় স্লোপ, মানে স্লোপটা হচ্ছে মাইনাস এম, স্লোপ মানেই নতি কিন্তু, তাহলে মাইনাস এম এর মান কার মানের সমান হচ্ছে -k/2.303, স্লোপ মানেই কিন্তু নতি, তাহলে নতি এর মান কত, এর নতিটার মান হচ্ছে -k/2.303। তাহলে এই লেখচিত্রটা থেকে কি পেলাম আমরা, অতএব নতি সমান সমান -k/2.303, তাহলে কে সমান সমান কি লিখতে পারি আমরা, কে সমান সমান লিখতে পারি মাইনাসটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম 2.303 ইন্টু নতি, ব্যাস প্রমাণিত, এটাই তো প্রমাণ করতে দিয়েছে দেখো, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত, তাহলে হয়ে গেল এটা সলভ। এর পরেরটা দেখো 8 নম্বর কি বলেছে, উচ্চ চাপে সোনার পৃষ্ঠতলে HI এর বিয়োজন কোন ক্রমের বিক্রিয়া। দেখো এটা শূন্য ক্রমের বিক্রিয়া, এটাও কিন্তু তোমাদেরকে করিয়েছিলাম, প্রত্যেকটা তোমাদেরকে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এগুলোর একটা করে এক্সাম্পল মুখস্থ রাখতে বলেছিলাম, এটা কিন্তু একটা শূন্য ক্রমের বিক্রিয়া। দেখো HI এর বিয়োজন যদি করি গোল্ড ধাতুর পৃষ্ঠতলে বা সোনার পৃষ্ঠতলে, সোনার সংকেত হচ্ছে AU অরিয়াম, এবার উচ্চ চাপে যদি
সোনার পৃষ্ঠতলে HI এর বিয়োজন করি, 2 অণু HI, এটা বিয়োজিত হয়ে H2 আর I2 উৎপন্ন করবে। আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়া হার মানে স্মল r যেটাকে লিখি, সে কিন্তু HI এর গারত্বের 0 ঘাতের সমানুপাতিক। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এ কিন্তু HI এর গারত্বের উপরে নির্ভরই করে না, মানে HI এর গারত্ব তুমি বৃদ্ধি করো বা হ্রাস করো, বিক্রিয়া হারের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। বোঝা গেছে কিনা? অতএব বিক্রিয়াটি শূন্যক্রম বিক্রিয়া। বিক্রিয়াটি শূন্য ক্রমের বিক্রিয়া। নেক্সট বলেছে, দেখো বলেছে প্রথম ক্রম বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী আম্লিক মাধ্যমে সুক্রোজ বিয়োজিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে। ঠিক আছে, বিক্রিয়াটির অর্ধায়ু টি হাফ বলে দিয়েছি 3 ঘন্টা। 8 ঘন্টা পরে সুক্রোজ নমুনার কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? দেখো এরকম একটা প্রবলেম করলাম না? এই ধরনের প্রবলেম যখনই বলবে কত ভগ্নাংশ অবশিষ্ট আছে, তাহলে কার মান বের করব শিখিয়ে দিলাম একটু আগে, A/A0, এটার মানটা আমাদেরকে বের করতে হবে, মাথায় রাখবে। আর যেটা বিক্রিয়ার অর্ধায়ু বলে দিয়েছে, এখান থেকে কিন্তু আমরা কে এর মান পেয়ে যাব, বিক্রিয়ার হার ধ্রুবকের মান পেয়ে যাব। কি করে? যেহেতু আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ইকুয়ালস টু 0.693/k, তাহলে কে সমান কত লিখতে পারি? 0.693/t হাফ। 0.693/t হাফ এর মান কত বলেছে? 3 ঘন্টা, 3 আওয়ার। তাহলে অতএব কে সমান সমান কত হবে? ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, 0.693 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে এটার মান বেরাচ্ছে 0.231। নিচে ঘন্টা বা আওয়ার আছে, তাহলে উপরে গেলে ঘন্টা ইনভার্স বা আওয়ার ইনভার্স হয়ে যাবে। এবার আমরা কে এর মান পেয়ে গেছি, তাহলে এই মানটা বের করতে হবে। এই মানটা কোন জায়গাটাতে আছে? প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণে, তাহলে ওই সমীকরণে এই কে এর মান বসে ওটা বের করতে হবে। তাহলে দেখো, যেহেতু আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণটা হচ্ছে কে ইকুয়ালস টু 2.303/t log A0/A। শেষে গিয়ে উল্টে দিব, এই যেটার মান বের করতে হবে আমাদেরকে, ওটা পরে করছি। এবার যা যা মান আমাদের কাছে আছে বসাও। কে এর মান হচ্ছে 0.231 এত আওয়ার ইনভার্স, ওপরে 2.303। এবার টি সময়টা কত বলেছে দেখো, 8 ঘন্টা পর, তার মানে সময়টা হচ্ছে 8 ঘন্টা, 8 আওয়ার। তাহলে এখানে দেখো নিচে আওয়ার আছে, ওই বাম দিকে গেলে ওপরে আওয়ার হয়ে যাবে, তাহলে আওয়ার ইনভার্স আর আওয়ারটা কেটে যাবে। ঠিক আছে, কেটে দিলাম। এত লগ A0/A, তাহলে লগ A0/Aটাকে একদিকে রাখো আর বাদ বাকি এগুলো সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে চলে যাও। লগ A0/A এটা সমান সমান, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 0.231 × 8 ডিভাইডেড বাই 2.303। তাহলে এটাকে গুণ ভাগ টাগ করো, দেখো এই মানটা বেরাচ্ছে 0.8024। 0.8024, এটা কার মান পেলাম? এটা পেলাম লগ A0/A, এটার মান। এবার লগটাকে ডান দিকে নিয়ে চলে যাও, একটু আগে শেখালাম লগটা ডান দিকে গেলে ওটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে এদিকে A0/A এটা সমান সমান লিখতে পারি, এদিকে যা আছে লগটাকে ওই দিকে নিয়ে গেলে 10 টু দি পাওয়ারে চলে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 0.8024 এটা হয়ে যাবে। এবার 10 টু দি পাওয়ার 0.8024 এটার মান ক্যালকুলেটারে বের করো, দেখো এটার মানটা বেরাচ্ছে 6.345। তাহলে এটা A0/A এর মান বেরালো, এটা বেরালো হচ্ছে আমাদের A0/A এটার মান। তাহলে আমাদেরকে বের করতে হবে A/A0 এর মান। তাহলে অতএব A/A0 এটা সমান সমান হয়ে যাবে 1/6.345 এটা। তাহলে এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, এটার মানটা বেরাচ্ছে হচ্ছে 0.1576 এত। তাহলে এত অংশ, কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? এত ভগ্নাংশ বা এত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে এটাই অ্যান্সার, এটাও বেরিয়ে গেল। এবার নেক্সট, আচ্ছা এটাও বেশ ভালো প্রশ্ন। দেখো বলেছে তাপদায়ী ও তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রের সাহায্যে সক্রিয়করণ শক্তির ব্যাখ্যা দাও। দেখো ব্যাখ্যাটা আমি অত বড় এখানে আর লেখাবো না, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লাইন বুঝবে ভালো করে, ঠিক আছে? তাহলে তোমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে, কি কি লিখতে হবে সব বলে দিব।
একটা তাপদায়ী বিক্রিয়া লেখচিত্র নিয়েছি, একটা তাপগ্রাহী বিক্রিয়া লেখচিত্র নিয়েছি। ঠিক আছে, দেখো লেখচিত্রটা এঁকেছি আমরা শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি মানে বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ কোনটা আছে সেই সাপেক্ষে। ধরো আমরা একটা বিক্রিয়া কল্পনা করছি, একটা বিক্রিয়া ধরে নিচ্ছি যে এ প্লাস বিসি, মানে এ আর বিসি দুটো বিক্রিয়ক পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে তৈরি করছে এ বি আর সি দুটো বিক্রিয়াজাত পদার্থ। এবার এই বিক্রিয়ক পদার্থগুলো পরস্পর বিক্রিয়া করে সরাসরি কিন্তু বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় না, মাঝে এমন একটা পদার্থ তৈরি হয় যেটা অস্থায়ী, যেটা থেকে আবার বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। সেই অস্থায়ী যে যৌগটা সেটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটাকে ধরো আমি এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এর মাথার উপরে এরকম একটা চিহ্ন দেওয়া হয়, যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হয় এরকম একটা মাথার উপরে চিহ্ন দেওয়া হয়, সমান সমান দিয়ে এই মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, এটাকে বলা হয় ডাবল ড্র্যাগার সিম্বল। ঠিক আছে, এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা কিন্তু প্রচণ্ড অস্থায়ী, মানে এটা জাস্ট তৈরি হবে আবার এটা ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। এ প্লাস বিসি এগুলো হচ্ছে বিক্রিয়ক, এ আর বিসি দুজন বিক্রিয়ক, আর এদিকে এ বি আর সি দুজন বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এবার একটু মন দিয়ে শুনবে। দেখো প্রথমে যে দাগটা দিয়েছি এটা বিক্রিয়কের শক্তি বোঝাচ্ছে, পরে যে দাগটা দিয়েছি এটা বিক্রিয়াজাত পদার্থের শক্তি বোঝাচ্ছে। এই যে এটা বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক কি কি নিয়েছি এ আর বিসি, তাহলে এ প্লাস বিসি লিখে দিলাম। আর এটা বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ নিয়েছি হচ্ছে এ বি আর সি, বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে এ বি আর সি, তাহলে ওটা লিখে দিলাম। দেখো বিক্রিয়া এখানে প্রথম ক্ষেত্রে যেটা করেছি সেক্ষেত্রে দেখো বিক্রিয়াজাত পদার্থ নিচে আছে, বিক্রিয়ক পদার্থ ওপরে, তার মানে বিক্রিয়ক পদার্থের শক্তিটা বেশি, বিক্রিয়াজাত পদার্থের শক্তিটা কম। পরেরটাতে উল্টোটা, এখানে বিক্রিয়ক পদার্থগুলো নিচে আছে, মানে নিচে এখানে এ প্লাস বিসি এদের শক্তি কম, আর বিক্রিয়াজাত পদার্থের শক্তি বেশি, জাস্ট অপোজিট নিয়েছি। এবার ফার্স্টেরটাতে আগে আসি। দেখো এটা বিক্রিয়ক পদার্থ, তার একটা নির্দিষ্ট শক্তি আছে তাদের, এবার সেটা থেকে সরাসরি কিন্তু বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হতে পারে না। আমরা জানি এই বিক্রিয়ক পদার্থের অণুগুলোর গড় শক্তি যেটা তার থেকে উঁচুতে, তার থেকে বেশি মিনিমাম একটা শক্তি অর্জন করতে হয়, তবেই সে বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়। ওই যে এই গড় শক্তিগুলোর থেকে বেশি মিনিমাম যে শক্তি ওটাকে আমরা সক্রিয়করণ শক্তি বলি, তাই না? ধরে নিচ্ছি এই যে এই পিকটাতে যে শক্তিটা আছে ম্যাক্সিমাম এ শক্তি অর্জন করলে এই বিক্রিয়ক পদার্থগুলো তারপরে বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হতে পারবে, তাহলে এটাই এর সক্রিয়করণ শক্তির মান। আর এই অবস্থাটাতে কিন্তু ও অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি করবে, তাহলে এই জায়গাটাতে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের সিম্বলটা লিখে দিচ্ছি এ বি সি। এবার দেখো যে এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি করছে তার জন্য যতটা শক্তি অর্জন করতে হয়েছে সেটাই তো সক্রিয়করণ শক্তি। এই সক্রিয়করণ শক্তিটাকে আমরা ই সাবস্ক্রিপ্টে এক্স দিয়ে লিখলাম, বোঝা গেছে? ই সাবস্ক্রিপ্টে এক্স দিয়ে সক্রিয়করণ শক্তিটাকে লিখলাম। এবার ধরে নিচ্ছি এই বিক্রিয়ক পদার্থতে যে শক্তি এই লেভেলটাতে, তখন সেই শক্তিটা ছিল E1, বিক্রিয়ক পদার্থগুলোর যে শক্তি সেটা লিখছি E1। তাহলে দেখো এর যা শক্তি আর এই সক্রিয়করণ শক্তির যেটা মান, এই দুজনের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, এই দুজনের মধ্যে যদি ডিফারেন্স করলে যেটা পাবো EX থেকে E1 বিয়োগ করলে সেটাকে বলবো আমরা এই বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয়করণ শক্তি, যেটাকে আমরা লিখবো EA1 দিয়ে। মানে এই বিক্রিয়ক পদার্থগুলো এই শক্তিটা অর্জন করলে তবেই কিন্তু বিক্রিয়াজাত পদার্থতে পরিণত হতে পারবে। তাহলে এটাকে বলবো আমরা বিক্রিয়ক পদার্থের সক্রিয়করণ শক্তি বা সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। সম্মুখ বিক্রিয়া মানে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হতে যেটা শক্তি লাগছে সক্রিয়করণ শক্তি, সেটা বোঝা গেছে। এবার আমরা ধরছি বিক্রিয়াজাত পদার্থেও তাদের যেটা শক্তি এটাকে ধরলাম আমি E2। এবার উল্টোটা যদি করি, যদি তোমাকে বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থতে তৈরি হতে হয় উল্টোটা, ধরে নাও এবার এটা আমাদের বিক্রিয়ক পদার্থ, আগে যেটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছিল এটাই এবার আমাদের বিক্রিয়ক পদার্থ, মানে এরা দুজনে একে অপরের সাথে বিক্রিয়া করে এদের দুজনকে তৈরি করবে। তাহলে একে যে এতটা শক্তির যে প্রাচীর সেটা টপকে ওইদিকে যেতে হবে, তার মানে ওকেও মিনিমাম এই শক্তিটা অর্জন করলে তবে ওই পারে যেতে পারবে। তাহলে এদের সক্রিয়করণ শক্তি আবার এটা, বোঝা গেছে? তাহলে এর যা শক্তি আর এই যে প্রাচীরের টপ যেটা পিক তার যে শক্তি সেইটার যদি ডিফারেন্স করি, মানে EX থেকে E2 যদি বিয়োগ করি,
যেই মানটা পাবো সেটা এদের দুজনের, মানে বিক্রিয়াজাত পদার্থ এরা দুজন এখন বিক্রিয়ক, এদের দুজনের সক্রিয়করণ শক্তি, এটাকে লিখছি ধরো আমি EA2 দিয়ে। বোঝা গেছে? এবার দেখো এটা বিক্রিয়ক পদার্থ, এই যে এ আর বি সি, আর বিক্রিয়াজাত পদার্থ এ বি আর সি, এদের দুজনের যেটা শক্তি আছে, এর শক্তির লেভেলটা এই লেভেলে আর এর শক্তির লেভেলটা এই লেভেলে। এবার এদের দুজনের শক্তির মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখো ওই জন্যই তো এ ওপরে এ নিচে, তাহলে এদের দুজনের শক্তির মধ্যে যে ডিফারেন্স ওটাকে ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলা হয় বিক্রিয়া তাপ। তাহলে ডেল্টা এইচ এর মান কার মানের সমান হবে? দেখো তুমি দেখো জাস্ট এই গ্যাপটুকুটা ডেল্টা এইচ, এটা কিভাবে বের করব? দেখো এই টোটালটা থেকে আমরা যদি এই অংশটা বিয়োগ করি তাহলে তো মাঝের এই অংশটা পেয়ে যাব। এবার দেখো এখান থেকে এটা যেটা সেটা EA2 সমান, আর এই অংশটুকুটা সেটা EA1 এর সমান, তাই না? এবার সাধারণত যেটা হয়, সাধারণত আমরা ডেল্টা এইচ এর মান বের করতে পারি এই সূত্রটা দ্বারা। এটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি মাইনাস সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে এই সিম্বল দিয়ে লিখেছিলাম আমরা EA1, তাহলে EA1 এটা মাইনাস বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তি। দেখো বিপরীত বিক্রিয়া বলতে প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, বিক্রিয়ক পদার্থ থেকে এটা টপকে বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হলো। এবার উল্টোটা করছি, মানে এবার বিক্রিয়াজাত পদার্থটাই বিক্রিয়ক, তাহলে এটা টপকে এটা তৈরি করছে, তাহলে এই যে উল্টোটা হচ্ছে ওটাকে বিপরীত বিক্রিয়া বলছি। তাহলে এর সক্রিয়করণ শক্তি EA2, তাহলে এটা থেকে EA2টা বিয়োগ করব। তাহলে দেখো আমরা ডেল্টা এইচ এর মান এটা সমান সমান কি বুঝতে পারলাম, EA1 মাইনাস EA2। এবার দেখো এটাই তো আমরা করছি না, তোমাকে তো একটু আগেই বললাম যে এই যে এই ছোট গ্যাপটুকুটার মান বের করব কি করে, এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করলে হবে। এবার এখানে সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নিয়মটাই এটা যে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি থেকে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বিয়োগ করতে হবে। মানে এই যে এখানে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি EA1, ওটা থেকে EA2 বিয়োগ করছি, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি মাঝের অংশটা পেয়ে যাব, শুধু যেটা পাচ্ছি মানটা সেটা নেগেটিভ হবে, এটাই যা। কারণ এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু আমরা চিত্র থেকে লেখচিত্র থেকে দেখতেই পাচ্ছি EA1 এইটুকুটা এই EA2 এটা থেকে তো ছোট, তাহলে ছোট থেকে বড় সংখ্যাটা বিয়োগ করছি, যেহেতু EA1 এটা লেস দ্যান EA2, মানে এটা বিয়োগ করছি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, সে কারণে ডেল্টা এইচ এর মানটা কি হবে, ডেল্টা এইচ এর মানটা হবে নেগেটিভ। বোঝা গেল কি না? নেগেটিভ। ডেল্টা এইচ এর মান নেগেটিভ মানে কি, আমরা তাপগতিবিদ্যাতে পড়েছি নেগেটিভ যখন হয়, নেগেটিভ হচ্ছে মানে কি, মানে তাপটা রিলিজ হচ্ছে, বেরাচ্ছে, এর অর্থ এটা তাপদায়ী বিক্রিয়া, এর অর্থ তাপদায়ী বিক্রিয়া। ডেল্টা এইচ এর মান নেগেটিভ মানে তাপদায়ী বিক্রিয়া। দেখো এখান থেকে প্রমাণ পেয়ে গেলাম আমরা, তাপদায়ী বিক্রিয়া। তাহলে একই জিনিস এখানে করি, আবার একই রকম ভাবে দেখো এটা এবার আমাদের বিক্রিয়ক পদার্থের শক্তি কম আছে, বিক্রিয়াজাত পদার্থের শক্তি বেশি। এবার আমরা ধরে নিচ্ছি এই বিক্রিয়ক পদার্থের যেটা শক্তি সেটা E1। এবার এই জায়গাটা এইখানে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি হয়েছে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের সংকেতটা লিখে দিচ্ছি ABC, এখানে ডবল ড্যাগার সিম্বল। এবার এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়েছে, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের শক্তি এটা ধরে নিচ্ছি আমি EX। তাহলে এই বিক্রিয়কের শক্তি আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের শক্তি এদের মধ্যে যে ডিফারেন্স সেটাকেই বলবো আমরা বিক্রিয়ক পদার্থটার সক্রিয়করণ শক্তি বা সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। মানে EX থেকে E1 যদি বিয়োগ করি তাহলে এইটাকে আমরা লিখছি EA1 দিয়ে। তাহলে একই রকমভাবে এটা বিক্রিয়াজাত পদার্থ, এর শক্তি আমি ধরে নিচ্ছি E2, তাহলে এর সাথে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের শক্তি যেটা ডিফারেন্স এই অংশটা, এটাকে আমরা লিখছি EA2 দিয়ে। তাহলে এটাকে এবার উল্টো বিক্রিয়া যদি করি, বিপরীত বিক্রিয়া, এবার ধরো AB আর C এরা বিক্রিয়া করে A প্লাস BC তৈরি করছে, তাহলে এটাকে টপকে তারপরে যেতে হবে। তার মানে কি একে মিনিমাম এই শক্তিটা অর্জন করতে হবে, তাহলে এর শক্তি আছে E2 আর এর শক্তি আছে EX, তাহলে এদের দুজনের শক্তি ডিফারেন্স কত, EX মাইনাস E2, যেটাকে আমরা EA2 দিয়ে লিখেছি। তাহলে একই রকমভাবে আমরা যদি ডেল্টা এইচ এর মানটা লিখি এখানে দেখো, এবার বিক্রিয়ক পদার্থের শক্তি এটা এই লেভেলে আছে আর বিক্রিয়াজাত পদার্থের শক্তি এটা এই লেভেলে আছে।
তাহলে এদের দুজনের মধ্যে শক্তির যেটা ডিফারেন্স সেটাই বিক্রিয়া তাপ, এটাকে ডেল্টা এইচ দিয়ে লিখবো। তাহলে একই রকম আমরা লিখতে পারি ডেল্টা এইচ সমান সমান, তাহলে ডেল্টা এইচ এর নিয়মটা কি বললাম, সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। তাহলে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হচ্ছে EA1, এটা মাইনাস বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি যেটাকে আমরা লিখেছি EA2 দিয়ে। তাহলে এখানে লেখচিত্র থেকে দেখতে পাচ্ছ তুমি এই যে এইটুকুটা, এটা বেশি বড় না এটা বেশি বড় বলো তো? EA1টা বড়, তার মানে এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি। যেহেতু EA1 এটা গ্রেটার দেন EA2, যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ডেল্টা এইচ এর মান পজিটিভ বেরাবে। তাহলে ডেল্টা এইচ এর মান ডেল্টা এইচ ইকুয়ালস টু পজিটিভ। আর ডেল্টা এইচ এর মান পজিটিভ মানে তাপ গ্রহণ করছে, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে আশা করছি। বেশ ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা বোঝার বিষয়। এই লেখচিত্রগুলো যদি বুঝে যাও তাহলে আর কোনো প্রবলেম নাই, ভাষাটা তুমি নিজের মতো করে লিখে দিতে পারবে কিন্তু। হ্যাঁ, এরপরে চলে আসছি। আচ্ছা, এটাও বেশ ভালো প্রশ্ন, বলেছে অনুঘটকের সাহায্যে বিক্রিয়া হার বৃদ্ধির কারণ লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, একটা লেখচিত্র করে নিচ্ছি, শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। যে ফার্স্টের যে লেখচিত্রটা আমরা করেছিলাম এটাই ধরেছি, ধরো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে। ফার্স্টে ওপরের গ্রাফটা দেখো, ওপরের লাইনটা যেটা আমি ইয়েলো লাইন দিয়ে টেনেছি সেটা দেখো। এটা ধরো বিক্রিয়কের শক্তি, এটা বিক্রিয়াজাত পদার্থের শক্তি। এবার বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে মিনিমাম একটা শক্তি অর্জন করতে হবে, তবেই বিক্রিয়াজাত পদার্থে তৈরি হবে, সেটাকে আমরা সক্রিয়করণ শক্তি বলেছি। তাহলে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, যখন অনুঘটক দিইনি তখন হচ্ছে ইয়েলো লাইনটা, তাহলে অনুঘটক না দিইনি যখন, তখন বিক্রিয়াটা সক্রিয়করণ শক্তির মান কত? যখন অনুঘটক দেওয়া হয়নি তখন বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি এই যে এই অংশটা, এই ডিফারেন্সটা যেটা সেটা। এবার যখন অনুঘটক দিয়েছি তখন অনুঘটক কি করে, ওই বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দেয়, দিয়ে বিকল্প পথে বিক্রিয়াটাকে পরিচালনা করে। তাহলে আগে যতটা সক্রিয়করণ ছিল এখন দেখো গ্রাফটা নিচে নেমে গেছে। এখন বিক্রিয়ক পদার্থগুলোকে এখন যা শক্তি আছে, এখন এই শক্তি মিনিমাম এই শক্তিটা যদি অর্জন করতে পারে তবে বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হয়ে যেতে পারবে। তাহলে এখন এই শক্তিটার সাথে বিক্রিয়ক অনুর শক্তির যে ডিফারেন্স সেটাই এখন ওর সক্রিয়করণ শক্তি। তাহলে এখন সক্রিয়করণ শক্তি কোন অংশটা? এই যে এই অংশটা, এইটুকুটা দেখো, আগে যতটা ছিল তার থেকে অনেক কমে গেছে কিন্তু। তাহলে অনুঘটক কি করছে, বিক্রিয়ক পদার্থের সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দিচ্ছে। বোঝা গেছে? এটাকে আর একটু যদি ভালো করে লিখি, দেখো যখন অনুঘটক ছিল না তখন এই বিক্রিয়ক অনুর শক্তির সাথে এই যে এই ইয়েলোটার পিকের যে শক্তিটা, টপের যে শক্তিটার ডিফারেন্স, এটা হচ্ছে তার সক্রিয়করণ শক্তি। এটাকে ধরো লিখছি আমি EA1 দিয়ে। আর অনুঘটক যখন দিয়েছি তখন সক্রিয়করণ শক্তি এই যে গ্রিন লাইনটা, তাহলে বিক্রিয়ক অনুর শক্তির সাথে এর শক্তির যে ডিফারেন্স, ম্যাক্সিমাম এনার্জি ডিফারেন্স, এটাকে লিখছি EA2 দিয়ে। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ তুমি অনুঘটকের অনুপস্থিতিতে যেটা সক্রিয়করণ শক্তি মানে EA1 যেটার মান, সেটার মান বেশি, আর অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মানটা কমে গেছে। এই জন্যই কিন্তু, যেহেতু সক্রিয়করণ শক্তির মান কমে গেছে, এই কারণে বিক্রিয়ক অণুগুলো আরও সহজে তাড়াতাড়ি বিক্রিয়াজাত পদার্থের অণুতে কনভার্ট হতে পারে। এই কারণে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়, যেহেতু বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তাই বিক্রিয়া হারও বৃদ্ধি পায়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে অনুঘটক কি করছে, অনুঘটকটা কিন্তু বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা কমিয়ে দিচ্ছে, দিয়ে একটা বিকল্প পথে বিক্রিয়াটাকে চালনা করছে। এই কারণে কিন্তু বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হারও বৃদ্ধি পাচ্ছে। ওটা সুন্দর করে ব্যাখ্যাটা এখানে লেখা আছে, এখান থেকে পড়ে নিবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো বলেছে 12 নম্বর, একটি প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের মান প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। সমীকরণটা বলেছে লগ কে সমান 12.6 মাইনাস 4267/t কে। এই কেটা কিন্তু কেলভিনের, আর এটা হচ্ছে ক্যাপিটাল কে মানে কেলভিন, আর এটা স্মল কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক কে। এবার বলেছে বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তি আর কম্পাঙ্ক গুণাঙ্কের মান নির্ণয় করো। দেখো খুবই ভালো প্রশ্ন এটা কিন্তু। হ্যাঁ, এবার আমরা জানি, দেখবে আরহেনিয়াস সমীকরণ থেকে একটা সমীকরণ তৈরি করা যায়, সেটা হচ্ছে এইটা, লগ কে সমান সমান লগ এ মাইনাস EA বাই 2.303 RT। তোমাদেরকে যখন এই চ্যাপ্টারটা করিয়েছিলাম আমি পড়িয়েছিলাম কিন্তু, দেখবে ইউটিউবে ভিডিও দেওয়া আছে।
ইএ বাই 2.303 আরটি। এবার দেখো তোমাকে যে সমীকরণটা দিয়েছে সেটা এই সমীকরণেরই অনুরূপ, কিন্তু এই সমীকরণটাকে ধরো একটা নাম্বার দিয়ে দিলাম, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার তোমাকে যে সমীকরণটা দিয়েছে সেটা লিখছি, প্রশ্নতে যেটা দিয়েছে লগ কে ইকুয়ালস টু 12.6 মাইনাস 4267 বাই টি এত কেলভিন। এটা কিন্তু কেলভিনের কে, এটাকে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক ভেবে ভুল করবে না। এবার এই দুটো সমীকরণকে তুমি কম্পেয়ার করো তো, তুলনা করো তো। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। দেখো এখানে লগ কে ইকুয়াল আছে, ঠিক আছে, তাহলে এদিকে লগ এ আর 12.6 এই দুটো ইকুয়াল হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি লগ এ ইকুয়ালস টু 12.6। অতএব লগ এ ইকুয়ালস টু 12.6। এখানে এটা কি, এটাই তো বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাহলে এ সমান সমান কি লিখতে পারি, লগটা ওপাশে গেলে এদিকে যেটা আছে ওটা 10 এর টু দি পাওয়ারে চলে যায়, তার 10 টু দি পাওয়ার 12.6। তাহলে ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ার 12.6 লেখো। তাহলে এ সমান সমান এর মানটা ক্যালকুলেটারে বসালে মানটা আসছে 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এত। এবার একক কি হবে, কম্পাঙ্ক গুণাঙ্ক। দেখো বিক্রিয়াটা প্রত্যেকটা নির্দিষ্ট ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক কে এর একটা নির্দিষ্ট একক আছে, কে এর একক আর কম্পাঙ্ক গুণাঙ্ক এর একক কিন্তু সেম। যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া বলেছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক কি, সেকেন্ড ইনভার্স। যদি সময়ের মানটা সেকেন্ডে দেওয়া থাকে সেকেন্ড ইনভার্স, তাহলে সেক্ষেত্রে এর এককটাও কিন্তু সেম হবে। তাহলে এখানে এর মানটা এটা, এর এককটা সেকেন্ড ইনভার্স। তাহলে একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, বিক্রিয়াটার কম্পাঙ্ক গুণাঙ্কের মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে সক্রিয়করণ শক্তির মানটা বের করতে হবে, একই রকম ভাবে বের করবো। দেখো দেখো এই দুটো ইকুয়াল করেছি, এবার তোমরা এই দুটোকে ইকুয়াল করে দাও, ঠিক আছে, তাহলেই তো হয়ে যাবে। দেখো এবার তাহলে আমরা লিখতে পারি অতএব ই এ বাই 2.303 আর টি এটা সমান সমান 4267 বাই টি এত কেলভিন। এখানে দেখো টি টি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে টি টি ক্যান্সেল আউট করে দাও। তাহলে ই এ সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে ই এ এটা সমান সমান লিখতে পারি 4267 ইন্টু 2.303 আর এত কেলভিন, মানটা বসাও। তাহলে 4267 ইন্টু 2.303, আর এর মান আমরা জানি 8.314, এককটা কি জুল পার মোল পার কেলভিন, আর অলরেডি আগের একটা কেলভিন ছিলই। তাহলে কেলভিন আর কেলভিন ইনভার্স কেটে গেল, তাহলে কেলভিন ইনভার্স কেটে দাও, তাহলে জুল পার মোল বেঁচে থাকলো, এককটাও জুল পার মোলে বেরাবে। তাহলে অতএব সক্রিয়করণ শক্তির মান, এটা টোটালটা গুণ করো, গুণফল বেরাচ্ছে 81700.85 এত জুল পার মোল। এই অ্যান্সারটা এইভাবেই রাখতে পারো, বা তুমি চাইলে কিলো জুলেও নিয়ে যেতে পারো। কিলো জুলে যদি নিয়ে যেতে চাও 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা মানটা বেরাচ্ছে 81.7 এরকম মানটা বেরাচ্ছে। 70085 এটা লিখে দিতে পারো, এটা কিলো জুল পার মোল। তুমি জুল পার মোলেও রাখতে পারো বা কিলো জুল পার মোলে নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু এখানে কোন এককে রাখতে হবে কিছু বলেনি, তুমি তোমার ইচ্ছা মতো রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ঠিক আছে। এবার নেক্সট চলে যাও পরেরটাতে। এবার বলেছে দেখো SC 37 পেজ 13 নম্বর, বলেছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের ওপরে উষ্ণতার প্রভাব সংক্রান্ত আরহেনিয়াসের সমীকরণটি লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলির পরিচয় দাও। দেখো আরহেনিয়াস সমীকরণটা আমরা কি জানি, এটা হচ্ছে কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এটাই আরহেনিয়াস সমীকরণ, তাই না? এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করছে এটা যদি একটু লিখে দিই। দেখো কে সমান সমান বিক্রিয়ার হার ধ্রুবক, কে সমান সমান বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক।
ই এ এটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। তারপরে আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর ক্যাপিটাল টি যেটা, এটা কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতা বলতে পারো। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। তারপর একটা বলেছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লগ এ বাই এ মাইনাস এক্স বনাম টি এর লেখচিত্রটি অঙ্কন করো এবং দেখাও কিভাবে লেখচিত্র থেকে কে এর মান বা হার ধ্রুবকের মান নির্ণয় করতে পারবে। দেখো খুবই সহজ। ঠিক আছে, এটার জন্য প্রথমে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা লিখে নাও। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ সেটা হচ্ছে কে সমান সমান 2.303 বাই টি লগ এ জিরো বাই এ, তাই না? এবার দেখো এই সমীকরণটাকে আমরা আরেকটা সমীকরণ হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে কে ইকুয়ালস টু 2.303 বাই টি, এটা করিয়েওছিলাম তোমাদেরকে। লগ এই যে এ জিরো যেটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, ওটাকে অনেক সময় স্মল লেটারে এ দিয়েও লেখা হয়। আর এ ক্যাপিটাল এ মানে যেটা আফটার টাইম টি বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে এখন যতটা বিক্রিয়ক বেঁচে আছে সেটাকে অনেক সময় এ মাইনাস এক্স দিয়েও লেখা হয়। এই এ মাইনাস এক্স কেন লিখছি দেখো, এটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব আর এক্সটা হচ্ছে গাঢ়ত্বের হ্রাস, মানে কতটা গাঢ়ত্ব হ্রাস পেয়েছে। তাহলে প্রথমে যেটা ছিল সেটা থেকে কতটা হ্রাস পেয়েছে সেটা যদি বিয়োগ করি তাহলেই তো এখন কতটা বেঁচে আছে সেটা পেয়ে যাব না। এটা তো তাই যে এখন কতটা বেঁচে আছে, মানে একটা নির্দিষ্ট সময় টি, সেই সময় পরে এখন কতটা বিক্রিয়ক বেঁচে আছে সেটাই তো এ। তাহলে প্রথমে যেটা ছিল সেটা থেকে যতটা হ্রাস পেয়েছে সেটা বিয়োগ করলেই তো পেয়ে যাবে এখন কতটা বেঁচে আছে। বোঝা গেল? তাহলে স্মল লেটারে যেটা এ লিখেছে ওটা মানে এ জিরো বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এক্সটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের হ্রাস, কতটা হ্রাস পেয়েছে, তাহলে এটা লিখতে পারি। এবার লগ এ বাই এ মাইনাস এক্সটাকে একদিকে রাখো, লগ এ বাই এ মাইনাস এক্স, টিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে কেটি বাই 2.303 লিখতে পারি, তাহলে কেটি বাই 2.303 লিখতে পারি। এই সমীকরণটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো তাহলে অতএব আমরা লিখতে পারি, এখান থেকে পেয়ে গেলাম লগ এ বাই এ মাইনাস এক্স এটা সমান সমান কে বাই 2.303 ইন্টু টি। তোমাকে দেখো এবার লেখচিত্রটা আঁকো, তোমাকে কার কার মধ্যে লেখচিত্র আঁকতে বলেছে সেটা আগে দেখো ভালো করে। তোমাদেরকে লেখচিত্র আঁকার নিয়মও শিখিয়ে দিয়েছিলাম। তোমাকে বলেছে দেখো লগ এ বাই এ মাইনাস এক্স এটার সাথে টি এর লেখচিত্র, তাই না? তার মানে কি, এই যে লগ এ বাই এ মাইনাস এক্স এটা ওয়াই অক্ষ বরাবর দিয়েছি, তাহলে এটাকে ওয়াই ধরে নাও, আর টিটাকে এক্স অক্ষ বরাবর ধরেছি, টিটাকে এক্স ধরে নাও। তাহলে এক্স এর সহগ যেটা আছে ওটাকে আমরা নতি বলি এম, বোঝা গেছে? আর তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এইরকম, তাহলে এটা লেখচিত্রটা কীরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা এরকম। তাহলে এখানে এমটা নতি, অতএব নতি সমান সমান কি লিখতে পারি আমরা, অতএব নতি এম এর সামনে কিছু নাই মানে প্লাস আছে সেটাই, তাহলে নতি এম সমান সমান কে বাই 2.303 এটা। তাহলে এই লেখচিত্র থেকে কে এর মান কি করে নির্ণয় করবো, অতএব কে সমান সমান কি লিখতে পারি, নতি ইন্টু 2.303। তাহলে এই লেখচিত্রটা নতি বের করবে, নতি এইভাবে কিভাবে বের করে, এই যে এটা ওয়াই বাই এক্স করে নতি বের করতে হয়, তোমরা ম্যাথামেটিক্সে করেছো। তাহলে নতির মান বের করে সেটাকে 2.303 দিয়ে যদি গুণ করো সেটা থেকেই কিন্তু তুমি কে এর মানটা বা হার ধ্রুবকের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেখচিত্রও করলাম, কে এর মান কি করে বের করতে হবে সেটাও শিখে গেলাম। এবার নেক্সট চলে যায়। এবার 15 নম্বর কি বলেছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার কে এর মান বলে দিয়েছে এত সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটির টি 2/3 জীবনকাল নির্ণয় করো। দেখো এটা মানে আর কিছুই না, টি 2/3 অংশ এতটা কমপ্লিট হতে কতটা সময় লাগে সেটা বের করতে বলেছে। খুব সহজ, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা লেখো, কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ এ জিরো বাই এ। ঠিক আছে, তাহলে এখানে যে মানগুলো বলেছে সে মানগুলো বসাও, 2.303। এবার দেখো তোমাকে কার মান
বের করতে বলেছে, টি এর মানই বের করতে বলেছে। টিটাকে লিখে দিলাম। কে এর মান বলে দিয়েছে, দেখো কে এর মান কত বলেছে, 5.48 ইন্টু 10⁻⁻14 এত সেকেন্ড ইনভার্স। তাহলে টি লগ, এবার দেখো তুমি একটু এই যে a0 আর a এর মানগুলো কিভাবে লিখবো। তোমাকে বলেছে টি 2/3 এটা জীবনকাল, তার মানে কি বিক্রিয়াটার, তার মানে বিক্রিয়াটার 2/3 কমপ্লিট হয়ে গেছে। বোঝা গেছে কি না, মানে ধরো 3/2 কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন কতটা বেঁচে আছে, এখন বেঁচে আছে 3/এর মধ্যে 1 ভাগ, বাকি 3/এর মধ্যে 2 ভাগই কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো যেহেতু ভগ্নাংশ আকারে দিয়েছে, তো আমরা জানি মানে ভগ্নাংশের মোট যোগফল কত হয়, এক অংশ টোটালটা। তাহলে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব এটাকে তুমি 1 ধরে নাও। বোঝা গেছে কি না, বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব 1 ধরে নাও। যখনই এরকম ভগ্নাংশ আকারে দিবে তখনই বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব 1 ধরে নেবে, কারণ সমস্ত ভগ্নাংশের যোগফল 1 হয়। আর এ যেটা, এটা হচ্ছে এখন কতটা বেঁচে আছে সেটা। তুমি একটু বোঝো ভালো করে, যে 2/3 সম্পূর্ণ হয়ে গেছে, টোটাল অংশ 1 এর মধ্যে 2/3 কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন বেঁচে আছে কতটা, 1/3, সেটা এর জায়গায় বসাতে হবে। তাহলে a0 বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব সেটা 1, আর এ মানে এখন যেটা বিক্রিয়কের গারত্ব বেঁচে আছে সেটা 1/3 বসিয়ে দিলাম। তাহলে সেই সময় টি যেটা টাইমের মান, সেটাকে আমরা লিখতে পারি টি 2/3, মানে টি 2/3। তাহলে এই মানটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে টি টি এর মান যদি বের করি সেটা সমান সমান কত হবে, 2.303 নিচে 5.48 ইন্টু 10⁻⁻14 সেকেন্ড ইনভার্স, এদিকে হয়ে গেল লগ 1/1/3 আছে, তাহলে 3টা উপরে চলে যাবে লগ 3। তাহলে ওপরে যদি করি 2.303 ইন্টু লগ 3, এটা ক্যালকুলেটারে বসালে এটার মানটা আসছে 1.0988 এটা। আর নিচে আছে 5.48 ইন্টু 10⁻⁻14, নিচে সেকেন্ড ইনভার্স আছে, ওপরে গেলে সেকেন্ড হয়ে যাবে। অতএব টি এর মানটা বেরাচ্ছে, সময়ের মানটা বেরাচ্ছে ক্যালকুলেট করলে 2 ইন্টু 10⁻13 এত সেকেন্ড। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এটা যদি পার্সেন্টেজে দেওয়া থাকতো, সাপোজ ধরো তোমাকে বললো টি 75% এটা নির্ণয় করো, তার মানে 75% কমপ্লিট হতে কতটা সময় সেটা বের করতে বলেছে। তখন তুমি যদি পার্সেন্টেজে বলে তখন a0-র মানটা বসাবে 100। যদি পার্সেন্টেজে বলে এই অঙ্কগুলো, তাহলে a0-র মানটা বসাবে 100, কারণ টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100%, তার তো বেশি হবে না, না 100। আর এটা এখন কতটা বেঁচে আছে, দেখো 75% কমপ্লিট হয়ে গেছে 100 ভাগের মধ্যে, তাহলে এখন বেঁচে আছে কত, 100 - 75 মানে 25% বা 25, তখন এর মানটা বসাবো 25। এইভাবে পার্সেন্টেজে বললে a0-টা 100 বসাবে, আর ভগ্নাংশ আকারে বলা থাকলে a0-টা 1 বসাবে। এটা যেন মনে থাকে তোমাদের, হ্যাঁ। এবার পরেরটাতে চলে যাচ্ছি। 16 নম্বর সহজ প্রশ্ন বলেছে 3H2 + N2 2NH3 বিক্রিয়াটির মাইনাস DDT অফ H2 আর DDT অফ NH3 বিক্রিয়া হার দুটির মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো খুবই সহজ এটা, এগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়া হার আমরা লিখতে পারি, বিক্রিয়া হার স্মল আর, এটা সমান সমান দেখো যেগুলো বিক্রিয়ক পদার্থ তাদের গারত্ব ধীরে ধীরে হ্রাস পায়, বিক্রিয়াজাত পদার্থের গারত্ব বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়কের গারত্বের সাপেক্ষে যদি লিখি H2 এর সাপেক্ষে, যেহেতু ওর গারত্ব হ্রাস পাবে তাই মাইনাস হবে, সামনে যেটা সহগ আছে সেটা নিচে চলে যায়, তাহলে 3 আছে 1/3 হয়ে যাবে। এবার H2 এর গারত্বের পরিবর্তন তার হার, ঠিক আছে, গারত্বের পরিবর্তন মানে ডি অফ H2, যেহেতু হার বলছি সময় দিয়ে ভাগ হবে, ডিটি সময়ের পরিবর্তন হলো ডিটি নিচে। একই রকম দেখো N2 ওটাও বিক্রিয়ক পদার্থ, সামনে মাইনাস হবে, সামনে কিছু নাই সহগ, তাহলে নিচেও কিছু দেওয়ার দরকার নেই। তাহলে এটা লিখবো তার গারত্বের পরিবর্তন মানে ডি অফ N2 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এটা সমান সমান দেখো বিক্রিয়াজাত পদার্থতে চলে আসো, ওর গারত্ব বৃদ্ধি পাবে তাই প্লাস, সামনে সহগ আছে 2, তাহলে 1/2 হয়ে যাবে। এর গারত্বের পরিবর্তন মানে ডি অফ NH3 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন মানে ডিটি। তোমাকে কি বলেছে দেখো, কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে, মাইনাস ডিডিটি অফ H2, মাইনাস ডিডিটি অফ H2 এটার সাথে ডিডিটি অফ NH3 এটার, তাহলে এই দুজনের মধ্যে তুমি ভাবো, মাঝেরটাকে না ভাবলেও হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অতএব দেখো এখান থেকে কি পেলাম, -1/3 ডি অফ H2 ডিটি
এটা ইকুয়ালস টু প্লাস 1/2 ডি অফ NH3 ডিটি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো, অতএব মাইনাস ডি অফ H2 ডিটি এটা সমান সমান 3টাকে ওইদিকে নিয়ে চলে এসো, তাহলে প্লাস 3/2 ডি অফ NH3 ডিটি। ব্যাস, এদের দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার এরপরে বলেছে, দেখো 17 নম্বর, দুটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে নিচে তথ্য পাওয়া গেল K1 ও K2 এর K1 ও K2 এর মান কোন উষ্ণতায় সমান হবে, মানে K1 আর K2 এর মান কখন সমান হবে, কোন উষ্ণতাতে, সেটা বের করতে বলেছে। দেখো, উষ্ণতার মানটা বলেছে T, এ থেকে বি তৈরি হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলেছে K1 সমান সমান 10⁻10 e⁻−20,000/T, আর সি থেকে ডি তৈরি হচ্ছে, এটাতে বলেছে K2 সমান 10⁻12 e⁻−24,604/T। দেখো, তোমাকে বলে দিয়েছে K1 আর K2 এর মান কোন উষ্ণতায় সমান হবে, তার মানে তোমাকে প্রশ্নানুসারে বলেই দিয়েছে কখন K1 আর K2 সমান হবে কোন উষ্ণতায়। তাহলে K1 = K2 বসাও, দিয়ে এখান থেকে T এর মানটা বের করো। তাহলে K1 = K2 যদি বসাই, K1 এর মান কি বলেছে, 10⁻10 e⁻20,000/T, এটা সমান সমান K2 এর মান বলেছে 10⁻12 e⁻24,604/T। তাহলে দেখো কি কি ক্যান্সেল আউট হচ্ছে সেটা দেখো, 10⁻10 দিয়ে 10⁻12 কে কাটো, তাহলে 10⁻2 মানে 10 এর স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, এবার হয়ে যাচ্ছে, এবার দুদিকে ln নিয়ে নাও, ln e হলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকলো পরে -20,000/T, এখানে 10 এর স্কোয়ার আর e⁻24,604/T আছে, দুটোতে ln যাবে, তাহলে প্রথমে হচ্ছে ln 10 এর স্কোয়ার, তারপরে আবার ln ইন্টু ই যদি করি, ln ই ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকলো মাইনাস থেকে পরের অংশটা, তাহলে -24,604/T, এটা হচ্ছে। এবার তুমি ln 10 এর স্কোয়ার মানে 100, মানে ln 100 এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারি -20,000/T, আর ln 100 মান হচ্ছে 4.605, ক্যালকুলেটারে দেখো 4.605, মাইনাস এদিকে যা আছে বসিয়ে দিলাম 24,604/T। ঠিক আছে, এই অংশটাকে, টি এর অংশটাকে বাম দিকে নিয়ে চলে আসছি ধরো, তাহলে এই অংশটাকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে 24,604/T মাইনাস 20,000/T, তাহলে ডান দিকে 4.605 এই অংশটা বেঁচে থাকলো, লিখে দিলাম। তাহলে এটা তো লসাগু তো টি হয়ে যাচ্ছে, আর ওপরে 24,604 থেকে 20,000 বিয়োগ করো, তাহলে 4,604 থাকছে, এখানে 4.605, তাহলে টি সমান সমান লিখতে পারি 4604/4.605, তাহলে এটার মান বেরাচ্ছে, অতএব টি সমান সমান 999.78 এত কেলভিন। ঠিক আছে, 999.78, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1000ও লিখতে পারো, দেখলাম তোমাদের টেস্ট পেপারের অ্যান্সারটা 1000 দেওয়া আছে, অ্যাপ্রক্সিমেটলি 1000 লিখতে পারো, বা যেটা বেরিয়েছে এটাই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা অ্যান্সার। এবার নেক্সট, আচ্ছা, এখানে জায়গা ফাঁকা রেখেছিলাম ওটা করার জন্য, ঠিক আছে, জায়গা লাগলো না, অসুবিধা নেই, এখানে টি এর মানটা লিখে দিচ্ছি, টি সমান সমান 999.78 এত কেলভিন। ঠিক আছে, এবার পরেরটা দেখো, বলেছে একটি ভগ্নাংশ ক্রম আর একটি ঋণাত্মক ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো, এটাও তোমাদেরকে করিয়েছিলাম, কিন্তু যারা যারা কেমিক্যাল কাইনেটিক্সের ভিডিওগুলো দেখেছো ঠিকঠাক, তাদের এই টেস্ট পেপার সলভ করতে কিন্তু অসুবিধা হওয়ার কথা না, এটাও তোমাদেরকে করিয়েছিলাম। দেখো, ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ হচ্ছে, ফার্স্টে ভগ্নাংশ ক্রম বিক্রিয়াটা করে নিই।
ভগ্নাংশ ক্রম বিক্রিয়া, সেটার একটা এক্সাম্পল যদি বলি, তোমাদেরকে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মুখস্থ করে বলেছিলাম, একটার বেশি মুখস্থ করার দরকার নেই, একটা করে করলেই হবে। দেখো, ধরো অ্যাসিটালডিহাইড আছে CH3CHO, এটাকে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, এটা বিয়োজিত হয়ে যে CH3 আর একটা হাইড্রোজেন নিয়ে নাও, CH4 হয়ে যাবে, তাহলে থাকলো পরে CO কার্বন মনোক্সাইড, তাহলে মিথেন আর কার্বন মনোক্সাইড আলাদা হয়ে যাবে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষা করে বিক্রিয়া হার, মানে যেটা স্মল আর দিয়ে লিখি, সেটা সরাসরি বিক্রিয়ক মানে অ্যাসিটালডিহাইড তার গারত্বের 3/2 সমানুপাতিক। তাহলে এর গারত্বের 3/2, তার মানে বিক্রিয়াটার ক্রম কত? 3/2। বোঝা গেল? তাহলে এটা একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে এটি একটি ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান বিক্রিয়ার হার ধ্রুবক কে, অ্যাসিটালডিহাইডের গারত্ব তার টু দি পাওয়ারে কিন্তু 3/2। তাহলে এই বিক্রিয়াটির ক্রম কত? বিক্রিয়াটির ক্রম 3/2। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা অনেকে ভাবতে পারো যে 3/2টা এলো কোথা থেকে। এটা কিন্তু টোটালটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই যে 3/2 পেলাম বিক্রিয়ার ক্রম, এটা কিন্তু বিক্রিয়া দেখে কোনোদিনই বলা সম্ভব নয়, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়। এটা একটা পরীক্ষালব্ধ রাশি, পরীক্ষালব্ধ মান, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করে দেখেছে, দিয়ে বইতে লিখেছে, সেটা আমরা পড়ছি। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু বিক্রিয়া দেখে কোনোদিনই বলা সম্ভব নয় যে বিক্রিয়াটার ক্রম কত হবে বা পাওয়ারে, বিক্রিয়কের গারত্বের পাওয়ারে কত হবে। ক্লিয়ার? ভগ্নাংশ ক্রম বিক্রিয়া হলো। এবার তোমাকে ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। ঋণাত্মক ক্রম বিক্রিয়া, দেখো এখানে আরেকটা কথা বলি। ঋণাত্মক ক্রম বিক্রিয়াতে ফার্স্ট এক্সাম্পলটা লিখছি। দেখো, ওজন, 2 অণু ওজন থেকে ধরো 3 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখা গেছে বিক্রিয়া হার মানে আর, সেটা সরাসরি ওজনের গারত্বের 2 সমানুপাতিক আর অক্সিজেনের গারত্বের -1 সমানুপাতিক। অক্সিজেনের গারত্বের -1 সমানুপাতিক। দেখো, ওভারঅল যদি বিক্রিয়াটার ক্রম বলি, ওভারঅল বিক্রিয়ার ক্রম হচ্ছে 2 - 1 মানে 1। কিন্তু স্পেসিফিক যদি বলে দিই যে অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, তাহলে যার সাপেক্ষে বলবো তার পাওয়ারে কত আছে সেটা দেখতে হবে। এর পাওয়ারে আছে -1, তাহলে অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটি -1 ক্রমের। O2 এর সাপেক্ষে বিক্রিয়াটি ঋণাত্মক ক্রমের। ঋণাত্মক মানে -1 আছে, এটা ঋণাত্মক ক্রমের বা -1 ক্রমের, এটা অবশ্যই উল্লেখ করে দিবে। শুধু ঋণাত্মক ক্রমের বিক্রিয়ার উদাহরণ দিতে বলে এটা দিয়ে রেখে দিবে না, কারণ এই বিক্রিয়াটা কিন্তু ঋণাত্মক ক্রমের বিক্রিয়া নয়। বিক্রিয়ার ওভারঅল ক্রমটা যদি দেখি 2 - 1 মানে 1, কিন্তু স্পেসিফিক অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম -1 মানে অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটা ঋণাত্মক ক্রমের। তাহলে এই বিক্রিয়ার উদাহরণ দিয়ে নিচে লিখে দিবে যে অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটি ঋণাত্মক ক্রমের। ঠিক আছে? এই যে এই কথাগুলো বলছি না, এই জন্যই তোমাদের ভিডিওটা দেখা দরকার। কিন্তু শুধু যে PDF দিয়ে দিলাম প্রথমেই, তুমি PDFটা ডাউনলোড করে নিলে, ওখান থেকে পড়ে নিলে, তাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। এই জন্য তোমাদেরও ভালোর জন্যই আমি PDFটা সাথে সাথে দিচ্ছি না, যে 1000 অ্যাটলিস্ট ভিউ আসুক, যারা জেনুইন, যাদের দেখার দরকার তারা আগে দেখে নিক, তারপরে আমি PDFটা দিই, তারপরে ওটা নিয়ে পরবর্তীকালে রিভাইজ করে নাও। প্রথমেই যদি PDFটা দিয়ে দিই না, তুমি অত বড় ভিডিও আর দেখবে না, প্রথমেই PDF-এ ক্লিক করে ওখান থেকে চোখ বুলিয়ে নিবে। তাহলে এই যে কথাগুলো বলছি, এতগুলো কিছু বলছি, এগুলো তো মিস করে যাচ্ছ। তাহলে তো ভিডিও করার কোনো মানেই হয় না। শুধুমাত্র অ্যান্সার রেডি করে আমি PDF আকারে দিলাম, ওটা থেকে হয়ে গেল। বোঝা গেল কি না? ওই জন্য PDFটা আমি পরে দিচ্ছি, তোমাদেরও যাতে লাভ হয়। হয়ে গেল এটা। দেখো, এরপরে নেক্সট বলেছে উষ্ণতা বৃদ্ধিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন। দেখো, অ্যান্সার আমি গুছিয়ে লিখে দিয়েছি, একটু বলছি বোঝো। দেখো, যে কোনো, ধরো যে কিছুটা পরিমাণ তুমি বিক্রিয়ক পদার্থ নিয়েছো, যে বিক্রিয়ক অণুগুলো আছে তাদের প্রত্যেকের শক্তি কিন্তু সেম হয় না। আমরা ওভারঅল একটা গড় শক্তি নিয়ে থাকি। এই জন্য বলি যে বিক্রিয়ক পদার্থের অণুগুলোর গড় শক্তি তার থেকে অধিক, ন্যূনতম যে অতিরিক্ত শক্তি অর্জন করলে তারা বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়, সেটাই সক্রিয়করণ শক্তি। এবার তুমি যদি উষ্ণতা বৃদ্ধি করো, উষ্ণতা বৃদ্ধি করলে এই বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়।
মানে তাদের গড় শক্তিও বৃদ্ধি পাবে। তার মানে আগে যতগুলো অণু সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তির অধিকারী ছিল, এখন আরও বেশি সংখ্যক অণু সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তির অধিকারী হবে। মানে আরও বেশি বেশি করে অণু সক্রিয়করণ শক্তির মানকে ক্রস করে যাবে। তাহলে আরও বেশি বেশি বিক্রিয়ক অণু বিক্রিয়াজাত পদার্থতে তৈরি হতে পারবে, মানে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মানে কি, বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। ব্যাস হয়ে গেল। ওটাকে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি এখানে, এখান থেকে পড়ে নিবে। তারপরে বলেছি দেখো একটা কোশ্চেন আবার রিপিট আছে এই কোশ্চেনটা, অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার বেগ কিভাবে প্রভাবিত হয় লেখচিত্রের সাহায্যে দেখাও। অলরেডি 11 নম্বর প্রশ্নতে করে নিয়েছি, ওখান থেকে দেখে নিবে। এরপরে একটা অঙ্ক আছে দেখো, বলেছে 200 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান টি কেলভিন উষ্ণতায় হার ধ্রুবকের মানের 0.1 গুণ। সক্রিয়করণ শক্তির মান এত হলে টি এর মান কত। দেখো খুবই সহজ প্রশ্ন। একটা জিনিস লক্ষ্য করেছো কি, সক্রিয়করণ শক্তির রিলেটেড কিন্তু প্রচুর অঙ্ক বা থিওরি আসছে, তাই সক্রিয়করণ শক্তির ওই পোর্শনটা খুব ভালো করে করবে কিন্তু। দেখো প্রথমে কয়েকটা কথা লিখে নি। দেখো ধরে নিচ্ছি প্রথমে উষ্ণতাটা হচ্ছে, প্রথমে উষ্ণতা ছিল T1 আর পরে উষ্ণতা হয়েছে T2। এবার বলেছে 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান টি কেলভিন উষ্ণতায় হার ধ্রুবকের মানের এত গুণ। মানে আগে টি কেলভিন উষ্ণতা ছিল, মানে T1 এর মান হচ্ছে টি কেলভিন আর T2 এর মান হচ্ছে 200 কেলভিন। এবার ধরে নিচ্ছি প্রথমে বিক্রিয়ার হার ধ্রুবক ছিল K1, পরে বিক্রিয়ার হার ধ্রুবক হয়েছে K2। তার মানে তোমাকে বলেছে দেখো K2 বাই K1 এই মানটা হচ্ছে 0.1, মানে K2 ইকুয়ালস টু 0.1 ইন্টু K1, মানে আগে যেটা হার ধ্রুবক ছিল তার 0.1 গুণ, পরে যেটা হার ধ্রুবক হয়েছে, মানে K2 এর মান K1 এর মানে 0.1 গুণ, মানে K2 ইকুয়ালস টু 0.1 ইন্টু K1। তাহলে K1 বাই K2 হবে কত, 0.1, ওটাই লিখেছি। তোমাকে এখান থেকে টি এর মানটা বের করতে হবে। দেখো আরহেনিয়ার সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ জানি, যেখানে দুটো ভিন্ন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া থাকলে সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করা যায়। সেরকম একটা সমীকরণ ছিল যেটা হচ্ছে log K2 বাই K1 ইকুয়ালস টু A বাই 2.303 R T2 মাইনাস T1 বাই T1 T2। দেখো আমি বুঝলাম কি করে এই সমীকরণটা ইউজ করতে হবে, কারণ তোমাকে দেখো এখানে K1 বাই K2 এর মান বলে দিয়েছে, এই যে এখানে সরি K2 বাই K1 এর মান বলে দিয়েছে, এটা এখানে বসাবো। সক্রিয়করণ শক্তির মান বলে দিয়েছে, আর এর মান তো আমরা জানি। এখানে T1 এর মানটা বলেছে T আর T2 এর মান বলে দিয়েছে, তাহলে এখানেই তো বসাতে হবে না, এই সমীকরণটাতেই বসাবো। তাহলে সব মান টানগুলো বসাও। দেখো তাহলে আমরা লিখতে পারি বা log K2 বাই K1 এর মান বলে দিয়েছে 0.1। আচ্ছা সক্রিয়করণ শক্তির মান বলে দিয়েছে কত, 7.65 কিলোজুল পার মোল। এটাকে জুল পার মোলে নিয়ে যাও, মানটা বসাবে যখন জুলে নিয়ে যাবে সবসময়। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 10⁻³ জুল পার মোল সক্রিয়করণ শক্তি। কেন এটা জুল পার মোলে নিয়ে গেলাম, কারণ আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, ওটাও জুলে আছে, ওই জন্য এটাকেও জুলে নিয়ে যেতে হবে। তাহলে এটা 7.65 ইন্টু 10⁻³ জুল পার মোল, নিচে 2.303 ইন্টু 8.314, এটার এককটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এবার T2 এর মান, T2 এর মানটা কত, 2000 কেলভিন, মাইনাস T1 এর মান, এটাকে বলেছে টি কেলভিন, তাহলে কেলভিন থেকে কেলভিন বিয়োগ করলে কেলভিনেই থাকছে, এটা ওপরে কেলভিন হচ্ছে, ঠিক আছে। এবার নিচে হচ্ছে T1 ইন্টু T2, T1 এর মানটা হচ্ছে T আর T2 এর মান 200, তাহলে 200 ইন্টু T। এবার এখানে এরও একক কেলভিন ওরও একক কেলভিন, তাহলে কেলভিন ইন্টু কেলভিন মানে কি, কেলভিন স্কোয়ার, কেলভিন ইন্টু কেলভিন। এবার কি কি একক ক্যান্সেল আউট হচ্ছে সেটা দেখো, দেখো জুল পার মোল, নিচে জুল পার মোল কেটে গেল, এখানে একটা কেলভিন কেটে গেল। এবার নিচে একটা কেলভিন থাকলো, এখানে নিচেই কেলভিন ইনভার্স আছে, এরা দুজনে কেটে যাবে, ব্যাস। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে ক্যাপিটাল টি এর মানটা বের করতে হবে এবার আমাদেরকে। তাহলে দেখো log 0.1 এর মান তো -1, এটা জানো তোমরা, তাহলে এটা বা ক্যালকুলেটারে প্রেস করো log 0.1, ওখানেও দিয়ে দিবে। তাহলে এখানে থাকছে কত, এখানে যদি দেখি এদিকে থাকছে হচ্ছে তোমার ওপরে 7.65 ইন্টু 10⁻³ নিচে 2.30 কে 303 কে 8.314 দিয়ে ক্যালকুলেটারে গুণ করো,
এটার গুণফলটা বেরাচ্ছে 19.147। এদিকে থাকলো তাহলে 200 মাইনাস টি বাই 200 টি। সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও, টি এর টার্মগুলোকে একদিকে রাখো। তাহলে আমরা লিখতে পারি 200 মাইনাস টি বাই 200 টি, এটা সমান সমান এই যে মাইনাস 19.147, এটাকে 7.6 × 10⁻³ নিচে নিয়ে চলে আসো, ভাগ করো। তাহলে ওটার মানটা বেরাচ্ছে তোমার মাইনাস 2.5 × 10⁻³ ঠিক আছে। তাহলে 200 টিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 200 মাইনাস টি 200 মাইনাস টি, এটা সমান সমান, তাহলে এই 200কে এটা দিয়ে গুণ করলে মানটা বেরাচ্ছে মাইনাস মাইনাস 0.500575 এটা, আর টি আছে এত টি। তাহলে মাইনাস টিটাকে ওপারে নিয়ে চলে যাও, প্লাস টি হয়ে যাবে। তাহলে 200টা থাকলো ধরো বাম দিকে, তাহলে বা 200 এটা ইকুয়ালস টু, তাহলে এদিকে লিখতে পারি টি মাইনাস 0.500575 এত টি। তাহলে এটা থেকে ওটা যদি বিয়োগ করি, টিটাকে কমন নিয়ে নাও, তাহলে 1 থেকে এটা বিয়োগ করো, বিয়োগফল বেরোচ্ছে 0.499, তাহলে এত ইন্টু টি। তাহলে 200 সমান সমান এটা, তাহলে টি সমান সমান কত হবে? টি সমান সমান হবে 200 বাই 0.499, 0.499কে 0.5ও ধরতে পারো, তাহলে সহজে হয়ে যাবে। তো যেটা আছে ওটাই লিখে দাও, অসুবিধা নেই। তাহলে টি এর মানটা হচ্ছে 400.46 এত কেলভিন, 400.46 এত কেলভিন, এটা অ্যান্সার। তাহলে এবার নেক্সট 22 নম্বর, তোমাকে একটা রিয়াকশন বলে দিয়েছে স্মল এ ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি, এটা শূন্যক্রম বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কে, এটার হার ধ্রুবকের মান কে, বিক্রিয়াটিতে বি এর উৎপাদন হার কত সেটা বের করতে বলেছে। দেখো খুবই সহজ, এই যে সামনে যেটা স্মল লেটারে এ লেখা আছে, অ্যাকচুয়ালি বিক্রিয়ক অণু হচ্ছে ক্যাপিটাল এ, সামনে যেটা আছে ওটা ওর সহগ, মানে যেটা 1 2 3 লিখি সেটা বিক্রিয়াজাত পদার্থ বি, আর সামনে যেটা স্মল লেটারে বি আছে ওটা ওর সহগ। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রিয়া হার, এটাকে স্মল আর দিয়ে লিখি, এটা সমান সমান কত, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি লিখি সেটা মাইনাস হবে, যেটা সামনে সহগ আছে 1 হয়ে যাবে 1 বাই স্মল এ। তাহলে লিখতে পারি এ এর গারত্বের পরিবর্তন তার হার মানে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ, এটা সমান সমান লিখতে পারি, এবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্লাস হবে, সামনে স্মল বি আছে ওটা 1 বাই স্মল বি হয়ে যাবে। তাহলে বি এর গারত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এটা সমান সমানই আবার ভর ক্রিয়ার সূত্র অনুসারে লিখতে পারি যে বিক্রিয়ার হার সমান সমান হার ধ্রুবক ইন্টু বিক্রিয়ক যেটা আছে, বিক্রিয়ক আছে এ, তার একটা পাওয়ারে ঘাত হবে, বিক্রিয়াটা যত ক্রম সেটা হবে। এবারে এই বিক্রিয়াটা তোমাকে বলেই দিয়েছে কত ক্রমে, 0 ক্রমের, তাহলে এটার পাওয়ারে 0 হবে। বোঝা গেল কি না? 0 ক্রম বলে দিয়েছে। এবার বিক্রিয়াটিতে বি এর উৎপাদন হার বের করতে বলেছে। দেখো বি এর উৎপাদন হার মানে কিছু না, এই যে এটা প্লাস ডিবিডিটি, এটা হচ্ছে বি এর উৎপাদন হার। তাহলে এটা সমান সমান কত লিখতে পারি, তাহলে এই দুটো নিয়ে আমাদের কাজ, অতএব বি এর উৎপাদন হার প্লাস ডিবিডিটি সমান সমান স্মল লেটারে বি, এটা এইদিকে চলে যাবে কে ইন্টু বি, আর এ টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এটাই হবে অ্যান্সার, কে ইন্টু বি কে বি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিটেটের আম্লিক আদ্র বিশ্লেষণ একটি প্রথম ক্রম বিক্রিয়া, কিন্তু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া, ব্যাখ্যা করো। দেখো এটাও খুবই সহজ, মিথাইল অ্যাসিটেট নিয়ে নাও, মিথাইল অ্যাসিটেট মানে CH3COO এটা মিথাইল অ্যাসিটেট, এটার জলের উপস্থিতিতে আম্লিক আদ্র বিশ্লেষণ, জল দিলাম, আম্লিক মানে অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিডটা অনুঘটক হিসেবে কাজ করে, আদ্র বিশ্লেষণ যদি করি তাহলে তৈরি হবে CH3COOH প্লাস মিথানল CH3OH, অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল। দেখো যখন আম্লিক আদ্র বিশ্লেষণ করছি না, এইটার ক্ষেত্রে বিক্রিয়া হার যদি আমরা দেখি সেটা কিন্তু শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিডের শুধুমাত্র মিথাইল অ্যাসিটেট
তার গাঢ়ত্বের ওপরে সমানুপাতিক। কারণ জলের গাঢ়ত্বটা মোটামুটি ধ্রুবক থাকছে, মানে এটা একটা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, একটু আগে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল করলাম, মানে জলের গাঢ়ত্ব যেহেতু মোটামুটি ধ্রুবক থাকছে তাই জলের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করে না, শুধুমাত্র মিথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, এর গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক। এই কারণে এটা কিন্তু একটা প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে। কিন্তু এই আদ্র বিশ্লেষণটাই যদি আমরা ক্ষারের উপস্থিতিতে করি, ধরো CH3 COO CH3 মিথাইল অ্যাসিটেট নিলাম আর একটা ক্ষার নিয়েছি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে কি কি তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে একই রকম তৈরি হবে CH3, এবার দেখো COONA তৈরি হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিডটার সোডিয়াম লবণ তৈরি হবে, প্লাস CH3OH মিথানল। এই বিক্রিয়াটার ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে যে বিক্রিয়াটার হার শুধুমাত্র যে মিথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে তা নয়, মিথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের সাথে সাথে এই যে এখানে OH মাইনাস আছে, যেটা মানে NaOH থেকে ভেঙে যেটা OH মাইনাস তৈরি হচ্ছে, তারও গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক, মানে মিথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বেরও 1 ঘাতের সমানুপাতিক আর OH মাইনাসের গাঢ়ত্বেরও 1 ঘাতের সমানুপাতিক। তাহলে আগের ক্ষেত্রে এটার ক্ষেত্রে শুধুমাত্র একজনেরই গাঢ়ত্বের 1 ঘাতের সমানুপাতিক হচ্ছিল, তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়া ক্রম কত হয়েছিল, ওটাতে 1, আর এটাতে দুজনেরই গাঢ়ত্বের 1 ঘাতের করে সমানুপাতিক হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়া ক্রম কত হচ্ছে, 1 + 1 = 2। এই কারণে মিথাইল অ্যাসিটেট এর আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ যদি করি সেটা একটা প্রথম ক্রম বা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, কিন্তু ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ সেটা কিন্তু একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, কারণ এখানে ক্ষারেরও গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, কিন্তু যখন অ্যাসিড নিচ্ছি অ্যাসিডের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, কারণ অ্যাসিডটা অনুঘটক রূপে কাজ করছে আর জলের গাঢ়ত্ব তো মোটামুটি ধ্রুবক থাকে, তাহলে অনলি নির্ভর করছে কার গাঢ়ত্বের উপরে, মিথাইল অ্যাসিটেটের উপরে। তাহলে এটা বোঝা গেছে আশা করছি। এরপরে দেখো পেজ 85, যেটা SC 85 24 নাম্বার, বলেছে একটি বিক্রিয়ার 50% সম্পন্ন হতে 2 ঘন্টা সময় লাগে, 50% সম্পন্ন হতে 2 ঘন্টা সময় লাগে, 75% সম্পন্ন হতে 4 ঘন্টা সময় লাগে। বিক্রিয়াটির ক্রম কত, যুক্তি সহ লেখো। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে 50% সম্পন্ন হতে যেটা সময় লেগেছে সেটাই তো আমরা T½ বলি, T½ বলতে পারো বা T50% বলতে পারো, যেটা তোমার ইচ্ছা, সেটা বলেছে 2 ঘন্টা। আর ওই বিক্রিয়াটারই 75% থেকে এইভাবেও লিখতে পারো, 75% মানে 4/3 মানে 3/4 অংশ, এইভাবে লিখতে পারো, বা T75% এইভাবেও লিখতে পারো। এটা সম্পন্ন হতে 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা 2 × 2 ঘন্টা এইভাবে ভেঙে লিখতে পারি, 2 × 2 ঘন্টা এইভাবে লিখতে পারি। তাহলে 2 × এই 2 ঘন্টা সময়, ওটাকেই তো আবার T½ বলেছিলাম। তার মানে কি একটা জিনিস দেখো, মানে 75% সম্পন্ন হতে যতটা সময় লেগেছে তা ওই বিক্রিয়াটার 50% সম্পন্ন হতে যতটা সময় লেগেছিল তার দ্বিগুণ, মানে 75% সম্পন্ন হতে যতটা সময় লেগেছে তা বিক্রিয়াটার অর্ধায়ুর দ্বিগুণ, তাই না? আর আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 75% সম্পন্ন হতে যতটা সময় লাগে তা অর্ধায়ুর দ্বিগুণ হয়, তাহলে এই বিক্রিয়াটা প্রথম ক্রমের। তাহলে যেহেতু বিক্রিয়াটির 75% সম্পন্ন হতে যা সময় লেগেছে তা বিক্রিয়াটির অর্ধায়ুর দ্বিগুণ, তা বিক্রিয়াটির অর্ধায়ুর দ্বিগুণ, অর্থাৎ বিক্রিয়াটি প্রথম ক্রমের, অর্থাৎ বিক্রিয়াটি প্রথম ক্রমের। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট, এবার বলেছে দেখো একটা অঙ্ক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অনুঘটকের অনুপস্থিতিতে একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান বলে দিয়েছে 75.2 কিলোজুল পার মোল, এবং ওই উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে আবার সক্রিয়করণ শক্তির মান বলেছে 50.14 কিলোজুল পার মোল। অনুঘটক ব্যবহার করার জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায় তা নির্ণয় করো। দেখো যখন এরকম প্রশ্ন থাকবে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়, সেখানে আমাদেরকে বিক্রিয়ার হার ধ্রুবক কত গুণ বৃদ্ধি পেয়েছে এরকম বের করলেই হয়ে যাবে। এখানে দেখো সক্রিয়করণ শক্তি টক্তির মান বলেছে, তার মানে কি আরহেনিয়ার সমীকরণ ইউজ করতে হবে। এবার আমরা জানি দেখো
আরহেনিয়ার সমীকরণ থেকে একটা সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি, লগ কে একটু আগে ইউজ করলাম, লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর টি, তাই না, এই সমীকরণটা। এবার দেখো তোমাকে বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অনুঘটকের অনুপস্থিতিতে সক্রিয়করণ শক্তির একটা মান ছিল, অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মান আবার আলাদা হয়েছে। তাহলে একবার সক্রিয়করণ শক্তির মান ea1 ধরলাম, আরেকবার ea2 ধরে নিব। এবার প্রথমে ধরে নিচ্ছি বিক্রিয়ার হার ধ্রুবকের মান ছিল k1, তাহলে এটাকে লগ k1 ধরলাম। এবার আরেকবার আমরা লিখতে পারি লগ k2, এটা সমান সমান লগ এ মাইনাস, এবার সক্রিয়করণ শক্তি ধরে নিলাম ea2 বাই 2.303। দেখো আর এর মান তো চেঞ্জ হবে না, এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর উষ্ণতার মান ফিক্সড বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টিটাও সেম, উষ্ণতাও সেম, এই দুটো। এবার এই দুটো সমীকরণকে ধরো দুটো নাম্বারিং দিচ্ছি, এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে ধরো 2 নম্বর দিচ্ছি। তুমি জাস্ট কি করো, 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে আমরা পাবো, দেখো বাম দিকে পাচ্ছি লগ k2 মাইনাস k1 এটা, আর ডান দিকে পাচ্ছি লগ এ মাইনাস ea2 বাই 2.303 আর টি মাইনাস আবার লগ এ, এবার মাইনাসে প্লাস হয়ে যাবে ea1 বাই 2.303 আর টি, এটা পাচ্ছি আমরা। তাহলে কি কি ক্যান্সেল আউট হচ্ছে, দেখো লগ এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটাকে যদি লিখি, তাহলে লগ k2 মাইনাস k1, না সরি এটার মাইনাস লগ k1 হবে, লগ k2 মাইনাস লগ k1। তাহলে লগ এর বিয়োগ মানে ভাগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ k2 বাই k1, লিখতে পারি এটা। তাহলে এইদিকে কমন যাচ্ছে কি দেখো তো, এই যে দুটোরই নিচে 2.303 আর টি আছে, তাহলে ওটা কমন নিয়ে নাও, তাহলে 1 বাই 2.303 আর টি, এটাকে কমন নিয়ে নিচ্ছি। এবার তাহলে আমরা লিখতে পারি, এটার সামনে প্লাস আছে ওটা মাইনাস, তাহলে একবারে লিখে দিতে পারি ea1 মাইনাস ea2। এবার যা যা মান দেওয়া আছে বসাও, তাহলে k2 k1 এর মান দেওয়া নেই, ওটাকে রেখে দিচ্ছি এইভাবে। তাহলে লগ k2 বাই k1 ইকুয়ালস টু 1 বাই 2.303 ইন্টু আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, আর টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে নিয়ে যাও 298 কেলভিন। আর ea1 এটার মান বলেছে, এই যে এগুলোতে কিলো জুলে বলেছে, ওটাকে কিন্তু অবশ্যই জুলে নিয়ে যাবে, নাহলে জুল জুল ক্যান্সেল আউট হবে না কিন্তু। প্রথমে সক্রিয়করণ শক্তি কত ছিল, 75.2, তাহলে 75.2 কিলো জুল পার মোল আছে, তো ওটাকে 10⁻³ দিয়ে গুণ করো। আর পরে সক্রিয়করণ শক্তি হচ্ছে 50.14, এটাও কিলো জুলে দেওয়া আছে, তার মানে 1000 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এককটা দাঁড়াচ্ছে জুল পার মোল, ওটা কিলো জুল পার মোলে ছিল, জুল পার মোল হয়ে গেল। তাহলে কি কি ক্যান্সেল আউট হচ্ছে দেখো, জুল পার মোল নিচে আছে, ওপরেও জুল পার মোল ক্যান্সেল আউট হয়ে গেল, নিচে কেলভিন ইনভার্স আর কেলভিন ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ফাইনালি কোনো একক দাঁড়াচ্ছে না, কোনো একক থাকছে না। তাহলে এখানে যতটা হলো, এবার বাকিটা পরের পেজে করছি। তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে এদিকে ছিল হচ্ছে লগ k2 বাই k1, আর ওইদিকে ফাইনালি থাকলো হচ্ছে তোমার ওপরে 75.2 ইন্টু 10⁻³ মাইনাস 50.14 ইন্টু 10⁻³, আর নিচে আছে 2.303 ইন্টু 8.314 ইন্টু 298। এবার ক্যালকুলেটর বের করে ক্যালকুলেট করো তাড়াতাড়ি, আমিও করছি তোমরাও করো, তাড়াতাড়ি ক্যালকুলেট করো। তাহলে লগ k2 বাই k1 এই মানটা বেরাচ্ছে হচ্ছে
4.39198 এত। তাহলে লগটাকে ওইদিকে নিয়ে যাও, লগ ওই পারে গেলে 10 হয়ে যায়। তাহলে k2/k1 এটা সমান সমান 10⁻4.39198 এটা। তাহলে এটার মানটা বেরাচ্ছে, তাহলে k2/k1 এটার মানটা বেরাচ্ছে হচ্ছে 24,659.53। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি তাহলে k2 সমান সমান 24,659.53 ইন্টু k1। তার মানে পরবর্তীতে যেটা হার ধ্রুবক হয়েছে সেটা প্রথমে যেটা হার ধ্রুবক ছিল তার এত গুণ। এবার উত্তরটা কি বের করতে বলেছে তোমাকে, দেখো বলেছে অনুঘটক ব্যবহার করার জন্য হার কত গুণ বৃদ্ধি পায়। দেখো বিক্রিয়ার হার ধ্রুবক এত গুণ বেড়েছে, তাহলে বিক্রিয়ার হারও অত গুণ বৃদ্ধি পাবে। অতএব বিক্রিয়া হার 24,659.53 এত গুণ বৃদ্ধি পায়, এত গুণ বৃদ্ধি পায়। এটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো বিক্রিয়ার ক্রম ঋণাত্মক হতে পারে কি। দেখো এটার উত্তর তো একটু আগেই করলাম। উত্তর হ্যাঁ, হ্যাঁ বিক্রিয়াক্রম ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক, ভগ্নাংশ, শূন্য, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা সব কিছুই হতে পারে। হ্যাঁ বিক্রিয়াক্রম ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এক্সাম্পলটা দিয়ে দাও। দেখো একটু আগে এক্সাম্পলটা করলাম, 2 অণু ওজোন আছে, এটা ভেঙে গিয়ে 3 অণু অক্সিজেন তৈরি করেছে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়া হার পরীক্ষালব্ধ যে বিক্রিয়া হার সমীকরণ পরীক্ষা করে দেখা গেছে ওজনের গাঢ়ত্ব তার 2 ঘাতের সমানুপাতিক আর অক্সিজেনের গাঢ়ত্ব তার -1 ঘাতের সমানুপাতিক। তাহলে অতএব বিক্রিয়াটি অক্সিজেনের সাপেক্ষে ঋণাত্মক ক্রমের, বিক্রিয়াটি অক্সিজেনের সাপেক্ষে ঋণাত্মক ক্রমের বা -1 ক্রমের। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের অলরেডি 26টা প্রশ্ন কিন্তু আমরা টেস্ট পেপার থেকে সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো করে করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, কিন্তু লাইক না করে থাকলে লাইক করে দাও, প্রচুর শেয়ার করো। যত তাড়াতাড়ি 1000 ভিউ কমপ্লিট হয়ে যাবে আমি তাড়াতাড়ি কিন্তু টেলিগ্রামে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, আবার দেখা হবে তাড়াতাড়ি।